আসসালামু আলাইকুম, কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। তো ভাইয়ারা, এই ক্লাস থেকে আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলোর সমাধান করে দেব। তো এই অংশে আমি দেখো তোমাদের তিনটা ম্যাথ উঠাইছি, অর্থাৎ একই টাইপের প্রায় তিনটা ম্যাথ, এই তিনটা ম্যাথ সমাধান করে দেব। এরপরে আরো কয়েক টাইপের দুই তিন টাইপের ম্যাথ আছে, সেই টাইপের ম্যাথগুলো করে দেব। তো দেখো, আমি প্রথম তোমাদের যে পুরাতন হক বই আছে যেটা স্ট্রাকচারাল মেকানিক্সের, সেখানে আমাদের উদাহরণ একে এই ম্যাথটা আছে। তোমরা তোমাদের বইয়ের সঙ্গে এই ম্যাথটা মিলে নিবা। হ্যাঁ, তাহলে দেখো এই ম্যাথটা কি করতে বলছে। এই ম্যাথে তোমাদের বলা আছে যে এ বিন্দুর সাপেক্ষে এই ক্রাঙ্কের মোমেন্ট নির্ণয় করতে বলছে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের দেখো এই ক্রাঙ্কের উপর দুইটা বল কাজ করতেছে। এই ক্রাঙ্কে দুইটা বল যে কাজ করতেছে, এই বলের সাপেক্ষে এই দুইটা বল কাজ করার ফলে এই ক্রাঙ্কে এ বিন্দুর সাপেক্ষে কি পরিমাণ মোমেন্ট উৎপন্ন হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ভাইয়া, মোমেন্ট বের করার আগে তোমাদের এখানে আগে একটা জিনিস বুঝতে হবে। দেখো আমাদের এই বলগুলো কি করতেছে। এখানে দেখো, এই যে এখানে যে বলটা আছে এটা একদম ডাইরেক্ট একটা উলম্ব অক্ষ বরাবর বা অক্ষ বরাবর ক্রিয়া করতেছে। হ্যাঁ, কিন্তু এখানে যে বলগুলো আছে এই বলগুলো কি একটা নির্দিষ্ট কোণে ক্রিয়া করতেছে, তাই না? আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ এর আগের অধ্যায়ে কিন্তু পড়ে আসছি যে যখন কোনো বল একটা নির্দিষ্ট কোণে ক্রিয়া করে তখন ওই বলটাকে আমরা কি করতে পারি ভাই, দুইটা উপাংশে ভাঙতে পারি। তাহলে একটা হলো আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে তোমাদের এইরকম ম্যাথের ক্ষেত্রে অর্থাৎ ক্রাঙ্কের ম্যাথের ক্ষেত্রে বা এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমাদের শুধু উলম্ব উপাংশটা মোমেন্ট সৃষ্টি করবে, আনুভূমিক উপাংশটা কোনো মোমেন্ট সৃষ্টি করবে না। কি জন্য মোমেন্ট সৃষ্টি করবে না, আসো সেটা আগে বুঝি। তার আগে দেখো, আমরা যদি এখানে ধরো এফ বল প্রয়োগ করি তাহলে এটা আনুভূমিক উপাংশ হবে হলো, যেহেতু আমাদের কোনটা আনুভূমিকের সঙ্গে দেওয়া আছে তাহলে হবে এফ কস এফ কস, এটা যদি আমাদের থিটা হয় থিটা, আর এটা হবে হচ্ছে এফ সাইন থিটা। আর এটার যদি বিপরীত ক্রিয়াটা ঘটে, অর্থাৎ ধরো কোনটা এবার ওয়াই এর সঙ্গে দেওয়া আছে তাহলে এটা হবে হচ্ছে এফ সাইন থিটা, এটা হবে হচ্ছে এফ কস থিটা। অর্থাৎ কোন যার সঙ্গে থাকবে সেই উপাংশের মান বের করার জন্য আমাদের কস থিটা নিতে হবে এফ এর বলের সঙ্গে, আর হচ্ছে যেটার সঙ্গে কোন থাকবে না সেটা নির্ণয় করার জন্য আমাদের এফ এর সঙ্গে অর্থাৎ বলের সঙ্গে সাইন থিটা গুণ করতে হবে। থিটা কি, যে কোণে বলটা ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে আশা করতেছি উপাংশে ভাগ করার বিষয়টা বা বিভক্ত করার বিষয়টা তোমাদের মনে আছে। এখন আসো, তোমাদের আমি যে বললাম যে মোমেন্ট, এখানে যে মোমেন্টটা তৈরি করবে এই বলগুলা, এই বলগুলোর জাস্ট উলম্ব উপাংশগুলো মোমেন্ট তৈরি করবে, আনুভূমিক গুলো মোমেন্ট তৈরি করবে না। ঠিক আছে, তাহলে বিষয়টা একটু বুঝো। ধরো এই বিন্দু হচ্ছে আমাদের সেই এ বিন্দুটা, এই এ বিন্দুর এখানে আমাদের ধরো এই যে একটা বল ক্রিয়া করতেছে, ওখানে দেখো 500 কেজি। হ্যাঁ, তাহলে 500 কেজি বল ক্রিয়া করতেছে। তাহলে এই বলের কি হবে ভাইয়া, দুইটা উপাংশ কাজ করবে, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে এইদিকে, তাই তো? তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমাদের এটা হচ্ছে উলম্ব উপাংশ, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। তাহলে এই আনুভূমিক উপাংশটা কি বরাবর ক্রিয়া করতেছে, একদম এই কেন্দ্র অর্থাৎ এই বিন্দুর একদম কেন্দ্র বরাবর ক্রিয়া করতেছে না? দেখো আমাদের এই একদম লম্ব দূরত্ব যেদিক মানে যেটা আছে, এই লম্ব দূরত্বের উপর দিয়ে একদম আমাদের এই বিন্দুর কেন্দ্র বরাবর এই বলটা কি করতেছে, ক্রিয়া করতেছে। তাহলে আমরা কি জানি, মোমেন্ট ইজ ইকুয়াল টু বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এই বলটা যেহেতু এই বিন্দুর উপর দিয়েই ক্রিয়া করতেছে, তাহলে কি হবে, এই বিন্দু থেকে এই আনুভূমিক উপাংশের দূরত্ব কি হবে, 0 হবে। কারণ কি, এই আনুভূমিক উপাংশটা এই আমাদের এ বিন্দুর উপর দিয়েই ক্রিয়া করতেছে, কিনা তাই কিনা, এ বিন্দুর উপর দিয়েই ক্রিয়া করতেছে। তাহলে এই বলটা কোনো মোমেন্ট সৃষ্টি করবে না। মোমেন্ট কখন সৃষ্টি হয় ভাইয়া, যখন কোনো একটা বল কোনো বস্তুর উপর ক্রিয়ার ফলে ওই বস্তুর ঘূর্ণয়ন প্রবণতার সৃষ্টি হয়, তখন আমাদের মোমেন্ট উৎপন্ন হয়। এখন ধরো এখানে একটা বস্তু আছে। হ্যাঁ, এখানে একটা বস্তু আছে। এখন এই বস্তুর তুমি কেন্দ্র বরাবর এদিকে একটা বল প্রয়োগ করতেছো, তাহলে এখানে কি কোনো মোমেন্ট তৈরি হবে? এখানে কিন্তু কোনো মোমেন্ট তৈরি হবে না। এই বলটা জাস্ট এই বস্তুটাকে সামনের দিকে টানবে, এখানে ঘোরার কোনো কাহিনী সৃষ্টি হবে না। কিন্তু এখানে জাস্ট তুমি যদি এই বলটাকে এইভাবে না দিয়ে, ধরলাম এখানে এই বস্তুটাই কেন্দ্রে আটকানো আছে, তুমি একটু এইভাবে বাঁকা করে প্রয়োগ করলা, অর্থাৎ একটু কোণে প্রয়োগ করলা। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে আমাদের যে উলম্ব উপাংশটা তৈরি হবে সেই উলম্ব উপাংশটা এই বস্তুটাকে কি করবে ভাইয়া, এই বস্তুটাকে ধরলাম এখানে না, কেন্দ্রে তো আর বল প্রয়োগ করা যাবে না, তোর হচ্ছে এই যে এখানে আমরা বল প্রয়োগ করলাম একটা উলম্ব উপাংশের। হ্যাঁ, তাহলে এখানে এই যে উলম্ব উপাংশটা তৈরি হবে এটা এই বস্তুটাকে এদিকে
ঘোরাতে চাইবে বা ঘুরাবে, তাহলে তখন আমাদের এখানে মোমেন্ট তৈরি হবে। কিন্তু তুমি যদি এখানে এদিকে বল প্রয়োগ করো, একদম কেন্দ্রের উপর দিয়ে বল প্রয়োগ করো, অর্থাৎ কেন্দ্র বরাবর বল প্রয়োগ করো, যে কেন্দ্র দিয়ে তুমি মোমেন্ট নির্ণয় করবা, তখন কিন্তু তোমার ওই কেন্দ্র থেকে এই বলটা পর্যন্ত, অর্থাৎ এই বল পর্যন্ত দূরত্ব এল ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এম যদি হয় এফ এল, তাহলে এফ ইন্টু 0 ইজ ইকুয়াল টু কি হবে, এখানে মোমেন্ট 0 আসবে। এই জন্য আমাদের এই ম্যাথগুলোর ক্ষেত্রে আনুভূমিক উপাংশ কোনো মোমেন্ট সৃষ্টি করতে পারে না। ঠিক আছে, এখানে শুধু আমাদের উলম্ব উপাংশগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে আমাদের যে কয়টা বল আছে সবগুলো বলেরই আমরা কি বার করবো ভাইয়া, উলম্ব উপাংশ বের করব। তাহলে এখানে দেখো তো তোমরা, এখানে প্রথম যে উদাহরণটা আছে, অর্থাৎ সমাধান 1 নম্বর উদাহরণে কি বলছে ভাই, দেখো তো এখানে আমাদের বি বিন্দুতে একটা বল 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, আর একটা হচ্ছে আমাদের সি বিন্দুতে 500 কেজি ওজনের একটা বল 45 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। কিসের সাপেক্ষে, দেখো আনুভূমিক অক্ষের সাপেক্ষে। তাহলে এখানে আমাদের উলম্ব উপাংশ কি হবে ভাইয়া, যেহেতু কোণ আনুভূমিক অক্ষের সাপেক্ষে আছে, তাহলে আমাদের এখানে এটা যদি আমরা একটু সরল ভাবে আর্ট করি, তোমরা এই ড্রয়িং গুলো সরল করে আর্ট করে নিবা, হ্যাঁ সরল ভাবে আর্ট করে নিবা। তাহলে এখানে হচ্ছে 45 ডিগ্রি, আর এখানে হচ্ছে কত, 60 ডিগ্রি, হ্যাঁ এখানে 400 কেজি আর এখানে 500 কেজি। এগুলো এরকম ক্রাঙ্কের মতো করে আর্ট করার দরকার নেই, তোমরা জাস্ট সরল ভাবে আর্ট করবা ড্রয়িংগুলো। এটা হচ্ছে এ বিন্দু। তাহলে দেখো তো ভাইয়া, এই বলটা কি হবে, দুইটা উপাংশে ভাগ হবে না, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে এইদিকে, এদিকে ভাগ হবে। এটা হবে কোন দিকে ভাইয়া, দেখো তো একটা হবে এইদিকে আর একটা হবে এইদিকে। তাহলে এখানে আমাদের কোন কিসের সঙ্গে আছে, দেখো তো আনুভূমিকের সঙ্গে আছে না, তাহলে উলম্ব উপাংশ কি হবে ভাইয়া, 500 সাইন কত ডিগ্রি ভাইয়া, 45 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা উলম্ব উপাংশের মান পাবো। এখানেও আমাদের দেখো তো ভাইয়া কোনটা কিসের সঙ্গে আছে, আনুভূমিকের সঙ্গে আছে। তাহলে আমাদের উলম্ব উপাংশ হবে হলো 400 সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, তো আশা করতেছি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তাহলে তোমরা এখানে লিখবা বি বিন্দুতে উলম্ব উপাংশ কি হবে ভাইয়া, এফ ওয়াই বি। ওয়াই হচ্ছে আমাদের হচ্ছে কি উলম্ব অক্ষ, এবং বি বলতে বোঝাবে বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর যে উলম্ব উপাংশ থাকবে সেটার পরিমাণ কি হবে ভাইয়া, বি বিন্দুতে হবে 400, এটা আমাদের কি বি বিন্দু, তাহলে 400 সাইন 60 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলো। আবার সেম ভাবে আমাদের সি বিন্দুটা আমরা লিখে ফেলি, বাংলাটা আমি আর লিখলাম না, তোমরা লিখে নিও 500 সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুইটা ক্যালকুলেশন করলে তোমরা কিভাবে ভাইয়া, দেখো তো 400 সাইন 60 ডিগ্রি, তাহলে পাবা হলো 346.41 কেজি। হ্যাঁ 346.41 কেজি। আর এখানে কি পাবা, জাস্ট এখানে 500 দিতে হবে, আর কোনটা হবে হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পাবা হলো, কোনটা লিখতে ভুলে যাচ্ছে, এটা হবে হলো 353.55 কেজি। তোমাদের বইয়ে একটু খেয়াল করো তো অ্যান্সারটা ঠিক আছে কিনা। একটা আছে 446 একটা 353, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু এই দুইটা বলকে উপাংশে ভাগ করে নিলাম। এখন আমরা কি করবো ভাই, মোমেন্ট বের করব। তাহলে আমরা কি করব, কি বলতে বলছে আমাদের প্রশ্নে, খেয়াল করে দেখো, এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লিখে ফেলবা এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট সামেশন অফ মোমেন্ট এ ইজ ইকুয়াল টু কি হয়, অর্থাৎ সামেশন অফ মোমেন্ট এ বলতে বোঝাবে এ বিন্দুতে সবগুলো মোমেন্টের সমষ্টি, অর্থাৎ এ বিন্দুর সাপেক্ষে এখানে যতগুলো বল আছে সবগুলো মোমেন্টের আমরা এখানে সমষ্টি বের করব। কি হবে ভাই, দেখো তো তাহলে আমাদের মোমেন্ট কি, আবার বলি, মোমেন্ট হচ্ছে বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এখানে আমাদের এ বিন্দু থেকে এই যে প্রথম যে পয়েন্টটা আছে বি বিন্দু, এ বিন্দু পর্যন্ত আমাদের বইয়ে দেখো দূরত্ব দেওয়া আছে 5 মিটার। তাহলে প্রথম বলটা 5 মিটার দূরে ক্রিয়া করতেছে এ বিন্দু থেকে। ঠিক আছে, তাহলে এই 5 মিটার এবং এখানে যে উলম্ব উপাংশটা পাইলাম 346.41 কেজি, এটা যদি আমরা গুণ করে দেই, তাহলে কি পাবো ভাইয়া, আমরা বি বিন্দুতে মোমেন্টের পরিমাণ পাবো। কিন্তু এখানে একটা কি আছে, কিন্তু আছে। কি কিন্তু, দেখো আমাদের এখানে যে উলম্ব অংশটা কাজ করতেছে, ঠিক আছে, এখানে আমাদের কোন উলম্ব অংশ কাজ করতেছে ভাই, এই উলম্ব অংশটা কাজ করতেছে, তাই তো। তাহলে দেখো তো, তুমি যদি একটা বস্তুকে এভাবে টান দাও, এভাবে টান দাও, এই বিন্দুর সাপেক্ষে ধরো এই বস্তুটাকে তুমি এভাবে টান দিবা,
তাহলে কি হবে ভাই দেখো তো, এই বিন্দুর সাপেক্ষে যদি এভাবে টান দাও তাহলে বস্তুটা কোন দিকে ঘুরবে, এই বস্তুটা এই দিকে ঘুরবে বা ঘোরার চেষ্টা করবে, তাই তো? তাহলে এটা কোন দিক, এটা কোন দিক, এটা কোন দিক, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। তাহলে এখানে আমাদের ভাইয়া এই বলটা কি করবে, অর্থাৎ বি বিন্দুতে 60 ডিগ্রি কোণে 400 কেজি যে বলটা ক্রিয়া করতেছে এটা আমাদের ঋণাত্মক মোমেন্ট তৈরি করবে। তাহলে ভাই এখানে আমাদের ঋণাত্মক মোমেন্ট মাইনাস দিয়ে লিখতে হবে, মাইনাস মাইনাস কি হবে ভাইয়া, বল গুণন লম্ব দূরত্ব। তাহলে বল হচ্ছে 346.41, 346.41 গুণন লম্ব দূরত্ব হচ্ছে 5। তাহলে আমরা একটা বলের মোমেন্ট পাইলাম, এখন আরেকটা বলের মোমেন্ট নির্ণয় করব। সেটা কি দেখো আমাদের এই যে সি বিন্দুতে। তাহলে ভাই দেখো তো এই বিন্দু থেকে সি বিন্দু টোটাল ডিসটেন্স কত, এখানে এই পর্যন্ত 5, এই পর্যন্ত 2, তাহলে টোটাল হচ্ছে 7। তাহলে এই বিন্দু থেকে সি বিন্দুটা টোটাল 7 মিটার দূরে আছে এবং সেখানে 45 ডিগ্রি কোণে একটা 500 কেজি বল ক্রিয়া করতেছে, ফলে সেখানে যে উলম্ব উপাংশ আছে সেটা হচ্ছে 353.55। তাহলে এখানে আমাদের কি করতে হবে দেখো তো, এটা আমাদের কি ধনাত্মক নাকি ঋণাত্মক মোমেন্ট। দেখো এটা একটা বস্তু, এখানে এভাবে একটা বল ক্রিয়া করতেছে, তাহলে এটার উলম্ব উপাংশ হচ্ছে এদিকে। তাহলে এখানে যদি উলম্ব উপাংশটা ওইদিকে কাজ করে তাহলে এটা কি হবে, তুমি যদি এই উলম্ব উপাংশটা কি হবে এদিকে টানবে, তাহলে এদিকে ঘুরতেছে তাই না? তাহলে এখানে আমাদের সি পয়েন্টে যে বলটা আছে সেটা আমাদের এই ক্রাঙ্কটাকে ধনাত্মক মোমেন্ট দিচ্ছে। তাহলে কি হবে ভাইয়া, এটা পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে পজিটিভ মোমেন্ট কি হবে ভাই, এখানে বল গুণন লম্ব দূরত্ব, বল হচ্ছে 353.55, 353.55 গুণন লম্ব দূরত্ব কত ভাই দেখো, এই যে এখান পর্যন্ত 5 এবং এই যে এই পর্যন্ত হচ্ছে 2, তাহলে টোটাল মিলে হবে হচ্ছে 7। তাহলে 7 দিয়ে গুণ করে দাও। তাহলে সামেশন অফ মোমেন্ট এ, অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে মোমেন্টের পরিমাণ হবে হলো কত ভাই দেখো, ক্যালকুলেশন করি একটু, চিহ্নগুলো সাবধানে দিবা, মাইনাস 346.41 গুণন 5, এরপর প্লাস 353.55 গুণন 7। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবা হলো 742.8 কি দেখো 742.8। মোমেন্টের একক কি ভাইয়া, মোমেন্টের একক হবে হলো বল এবং আমাদের লম্ব দূরত্বের এককের সমন্বয়ে যে এককটা হবে সেটা। তাহলে এখানে বল আছে কেজিতে, আমাদের দূরত্ব আছে মিটারে, তাহলে একক হবে হলো কেজি মিটার। তাহলে এটাই হলো ভাই আমাদের প্রথম উদাহরণের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করতেছি এটা বুঝতে পারছো। এখন আমি পরবর্তী ম্যাথগুলো জাস্ট খুবই সংক্ষেপে করে দেব, যারা পারবা তারা ভিডিওটা এখানে পজ করো, আর দেখার দরকার নেই, সমাধান করো, পরবর্তীতে আমার সঙ্গে জাস্ট উত্তর মিলাই দাও, আর যদি আটকে যাও তখন আবার ক্লাসটা কন্টিনিউ করো। ঠিক আছে, তো এখন আসো আমরা কি করব, এই 2 নাম্বার ম্যাথটা সমাধান করাবো। 2 নাম্বার ম্যাথটা খেয়াল করো তো ভাই কি দেওয়া আছে। 2 নাম্বার ম্যাথে দেওয়া আছে দেখো, আমাদের এ বিন্দুর সাপেক্ষে এই দুইটা বলের মোমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো এখানে একটা বল, অর্থাৎ 2 মিটার দূরে যে বলটা আছে ধরলাম, এটা ধরো আমাদের এটা ধরলাম বি, এটা ধরলাম সি। তাহলে বি বিন্দুতে যে বলটা আছে সেটা কি 5 কেজি 5 কিলো নিউটন। এখানে দেখো আমাদের নিউটনে বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে যেহেতু নিউটনে বল প্রয়োগ করা হচ্ছে এবং এই বলটা কি কোনো কোণে ক্রিয়া করতেছে না, ডাইরেক্ট একটা অক্ষে ক্রিয়া করতেছে, অর্থাৎ সোজাসুজি ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে এই বলের কোনো উপাংশ সৃষ্টি হবে না। কিন্তু এখানে সি বিন্দুতে যে 200 নিউটন বল আছে, এই 200 নিউটন বলটা আবার 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাহলে এটাকে আবার উপাংশে ভাঙতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের লেখা লাগবে বি বিন্দুতে তোমার কি লেখা লাগবে, এফ ওয়াই সি, অর্থাৎ সি বিন্দুতে কি উলম্ব উপাংশ, আমি বাংলা লিখলাম না, বাংলাটা তোমরা লিখে নিও, অর্থাৎ তোমার লিখবা যে সি বিন্দুতে উলম্ব উপাংশ এফ ওয়াই সি ইজ ইকুয়াল টু, এটা লিখবা। ঠিক আছে, তাহলে এফ ওয়াই সি ইজ ইকুয়াল টু কি হবে, 2000 নিউটন কয় ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। কিন্তু দেখো তো এখানে যে একটা বল দেওয়া আছে, এই বলটা কিসে আছে, এই বলটা আছে কিলো নিউটনে, তাহলে আমাদের অবশ্যই এই বলটাকেও কিলো নিউটনে কনভার্ট করে নিতে হবে। তাহলে 2000 নিউটনকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে কি হবে ভাইয়া, 2 কিলো নিউটন পাবো। তাহলে এখানে আমাদের উপাংশটা কি হবে দেখো তো, যেহেতু আমাদের কোণটা কিসের সঙ্গে আছে, কোণটা আনুভূমিকের সঙ্গে আছে, তাহলে উপাংশটা হবে হলো 2 সাইন কি 2 সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবা দেখো, 2 সাইন 60 ডিগ্রি, এটা পাবা হলো 1.732 কিলো নিউটন। হ্যাঁ, কত 1.732 কিলো নিউটন। ঠিক আছে, দেখো তো তোমাদের বইয়ে অ্যান্সারটা ঠিক আছে কিনা, তোমাদের বইয়ে এটা একদম ডাইরেক্ট করে দিছে। হ্যাঁ, আমরা ডাইরেক্ট না করে এবার করি। এরপরে দেখো আমরা এখন যদি মোমেন্ট নির্ণয় করি, কি করতে বলছে আমাদের, এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব, সামেশন অফ মোমেন্ট এ ইজ ইকুয়াল টু কি করবো ভাইয়া, বল ইনটু
আমরা লম্ব দূরত্বগুলো গুণ করে দেব। তাহলে প্রথম যে বলটা এখানে আছে দেখো তো, এই এ বিন্দুর সাপেক্ষে এই প্রথম বলটা কি করতেছে, ধনাত্মক মোমেন্ট সৃষ্টি করতেছে নাকি ঋণাত্মক মোমেন্ট সৃষ্টি করতেছে? তোমরা যারা আমার থিওরি অংশটা করে আসলে তারা কিন্তু এই যদি ধনাত্মক মোমেন্ট ঋণাত্মক মোমেন্ট এগুলো যদি না বোঝো তাহলে কিন্তু ম্যাথ মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই আগে তোমরা আমার থিওরি ক্লাসটা কমপ্লিট করবা, তারপর এটা করবা, ঠিক আছে? তাহলে দেখো এখানে যদি আমি ধরলাম, কলমটা ধরলাম, হ্যাঁ, এখন কলমের এখানে ধরে যদি আমি টান দিই তাহলে কোন দিকে ঘুরতেছে, এদিকে ঘুরতেছে। তাহলে এই দিকটা কোন দিক, এই দিকটা ঘড়ির কাঁটার দিক। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটাকে আমরা বলি ধনাত্মক মোমেন্ট। তাহলে ভাই দেখো তো এখানে মোমেন্ট হবে কি, বল হচ্ছে 5 কিলো নিউটন এবং দূরত্ব হচ্ছে কত, 2 মিটার। তাহলে এখানে আমরা 5 এর সঙ্গে কি করব, 2 গুণ করে দেব, প্লাস নাকি মাইনাস, দেখো আগেই কিন্তু প্লাস মাইনাস দিবেন, আগে দেখবা ধনাত্মক মোমেন্ট নাকি ঋণাত্মক মোমেন্ট। এখন এখানে যে উপাংশটা সৃষ্টি হচ্ছে এই যে এদিকে, হ্যাঁ, উলম্ব উপাংশটা, তাহলে এই উলম্ব উপাংশটা কি হবে ভাই দেখো তো, এখানে যদি দেই এবং এই বলটা অনুযায়ী যদি এদিকে টানি তাহলে এটা এদিকে ঘুরবে বা ঘোরানোর চেষ্টা করবে, তাই তো? এখানে কিন্তু ঘুরবে না, যেহেতু এটা একটা তোমার কি একটা স্থায়ী কাঠামোর সঙ্গে সংযুক্ত আছে আমাদের এই আমাদের দ্বন্দ্বটা, তাহলে এটা কিন্তু ঘুরবে না, কিন্তু ঘোরানোর কি করবে, ঘোরানোর চেষ্টা করবে। ফলে এখানে মোমেন্ট কি হবে, তৈরি হবে। তাহলে এখানে যেহেতু বলটা এদিকে ক্রিয়া করতেছে তাহলে বস্তুটাকে সে এদিকে ঘোরানোর চেষ্টা করবে। তাহলে এই দিকটা কোন দিক, এই দিকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। তাহলে এটা আমাদের নেগেটিভ হবে। তাহলে এখানে কি হবে দেখো তো, আমরা কত পাইছিলাম, 1.732 ইন্টু হবে কি ভাই দেখো তো, ডিস্টেন্স টোটাল কত। তোমরা কিন্তু ভুল করে আবার এই আড়াই দিয়ে গুণ করে দিও না, ঠিক আছে? আড়াই দিয়ে গুণ করলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের দূরত্বটা ধরতে হবে কই থেকে, যে বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নির্ণয় করব। এখানে আমরা এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করতেছি, তাহলে এই এর সাপেক্ষে আমাদের দূরত্বটা ধরতে হবে। তাহলে এখানে ভাই দেখো আমাদের এই যে এখানে যে উপাংশটা ক্রিয়া করতেছে এই উপাংশটা এ বিন্দু থেকে কত দূরে আছে, এখানে 2 এখানে আড়াই, টোটাল মিলে 7000 মিটার দূরে কাজ করতেছে। তাহলে এখানে 4.5 অর্থাৎ 2 এবং 2.5 মিলে হলো কত, 7000 মিটার। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাবা দেখো তো, 5 ইন্টু 2 মাইনাস 1.732 ইন্টু 4.5, তাহলে ভাই পাবা হলো 2.206। তোমাদের বইয়ে কত দেওয়া আছে দেখো, 2.206, ঠিক আছে? তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে, 2.206 অ্যান্সার কি হবে, কিলো নিউটন মিটার। যেহেতু আমাদের বলের একক আমরা কিসে নিছিলাম, কিলো নিউটনে নিছিলাম, ঠিক আছে? আর আমাদের দৈর্ঘ্যের একক অর্থাৎ লম্ব দূরত্বের একক ছিল মিটারে, তাহলে একক হবে হচ্ছে কিলো নিউটন মিটার। যদি এখানে কেজি থাকতো তাহলে একক আসতো কেজি মিটার, ঠিক আছে? তো আশা করতেছি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। এখন আসো আমি তোমাদের লাস্ট এই টাইপের আরেকটা ম্যাথ সমাধান করে দেবো। এটা করলে তোমরা এই টাইপের যত প্রকার ম্যাথ আছে সবগুলো কমপ্লিট বা সবগুলো তোমরা সমাধান করতে পারবা। দেখো এই বলটা, এই ম্যাথটার ক্ষেত্রে জাস্ট একটা জায়গায় পরিবর্তন, আমাদের আগের বলগুলো ছিল কি, টানা বল, এখানে কি দেওয়া হচ্ছে, চাপা বল। চাপা বল আর টানা বল সম্পর্কে আশা করতেছি তোমরা ধারণা রাখো, কারণ আমি এগুলো গত অধ্যায়গুলোতে আলোচনা করছি। তাহলে যখন কোনো বস্তুর উপর এভাবে একটা বল প্রয়োগ করা হবে তখন সেটাকে বলা হবে চাপা বল। অর্থাৎ ধরো তুমি এভাবে একটা বল প্রয়োগ করছো, তাহলে কি সেটা হচ্ছে চাপা বল। কিন্তু এই বলটা তুমি যদি এভাবে না দিয়ে এভাবে দাও, অর্থাৎ এভাবে টানো, তাহলে সেটা কি, টানা বল। তাহলে এখানে দেখো তো, একটা বল যদি এভাবে প্রয়োগ করা হয় সেটা এখানে চাপ প্রয়োগ করতেছে, আর একটা বল যদি এভাবে প্রয়োগ করা হয় তাহলে সেটা কি করতেছে, টানতেছে। তাহলে এটা হচ্ছে চাপা বল, এটা হচ্ছে টানা বল। তাহলে এখানে জাস্ট আগেরগুলোতে ছিল টানা বল, এখানে জাস্ট চাপা বল প্রয়োগ করা হয়েছে, তাছাড়া কিছুই না। তাহলে তোমাদের প্রশ্নে যখন এরকম চাপা বল দেওয়া থাকবে তখন তোমরা কি করবা দেখো, তোমরা আগে সরলভাবে আগে চিত্রটা একবার আর্ট করে নিবা, ঠিক আছে? ধরলাম এটা হচ্ছে এ বিন্দু এবং এখান থেকে আমাদের মোমেন্টটা হিসাব করতে হবে। তাহলে এখানে দেখো তো এই বলটা ধরলাম, এখানে হচ্ছে এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে? তাহলে বি বিন্দুতে এভাবে একটা বল ক্রিয়া করতেছে এখানে, তাই না? তাহলে এই বলটাকে আমরা টেনে এই পাশে বার করে দিব। কিভাবে দিব, এইভাবে বার করে দিব, ঠিক আছে? এখন কোন কিসের সঙ্গে ছিল, আনুভূমিকের সাথে ছিল। তাহলে এই কোণটা আনুভূমিকের সাথে এই পাশে দেখাতে হবে কত, 30 ডিগ্রি। বল কত ছিল ভাইয়া, 60 কেজি, ঠিক আছে? আরেকটা বল দেখো তো আমাদের কি করতেছে, 150 কেজি বল সি বিন্দুতে এরকম চাপা বল হিসেবে প্রয়োগ করা আছে। তাহলে এই বলটাকে আমরা কি করবো ভাই, এভাবে টেনে দিব, উপরের দিকে টেনে দিব। তাহলে এটা হবে 150 কেজি। কত ডিগ্রি কোণে ছিল ভাই দেখো তো, 60 ডিগ্রি কোণে আনুভূমিকের সাথে ছিল। তাহলে 60 ডিগ্রি কোণ আনুভূমিকের সাথে দিয়ে দিলাম। এখন সর্বশেষ যে বলটা ছিল সেটা দেখো, সেটা আমাদের টানা বল হিসেবেই ছিল, তাহলে সেটা সেভাবে দিয়ে দেই, এভাবে ছিল। সেটা আমাদের কত ছিল, 30 ডিগ্রি কোণে ছিল এবং বল ছিল হচ্ছে 100 কেজি, ঠিক আছে? তাহলে এভাবে একটা সরল চিত্র আর্ট করে নিবা, ঠিক আছে? সরল চিত্র আর্ট করলে কি হবে, তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে ভাই কি বলছে দেখো, এখানে আমাদের এই এ বিন্দুর সাপেক্ষে এই আমাদের ক্রাঙ্কের মোমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে সেম টু সেম কি করবো ভাই, সবগুলো বলের উপাংশ নির্ণয় করব। তাহলে আমাদের কি করতে হবে, উলম্ব উপাংশ নির্ণয় করতে হবে। তাহলে এফ ওয়াই, প্রথমে আমরা যেহেতু এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, তাহলে একে একে বের করে নেই। ওয়াই বি ইজ ইকুয়াল টু কত ভাইয়া দেখো তো, আমাদের বল হচ্ছে 60 কেজি
60, যেহেতু কোণ আছে কিসের সঙ্গে, আনুভূমিকের সঙ্গে, তাহলে উলম্ব উপাংশ কি হবে, সাইন দিয়ে, তাহলে সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। এরপর এফ ওয়াই সি বের করে নিবা কত, দেখো আমাদের 60 ডিগ্রি কোণে 150 কেজি বল ক্রিয়া করতেছে, কোণ আছে আনুভূমিকের সঙ্গে, তাহলে কত 150 বল, তারপরে সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, এগুলো আমরা পরে হিসাব করতেছি, এখন আগে লিখে নেই। তাহলে এফ ওয়াই ডি অর্থাৎ ডি বিন্দুতে উলম্ব উপাংশ কত ভাই, দেখো তো 100 কেজি বল, 100 কেজি বল কোণ আছে আনুভূমিকের সঙ্গে ক্রিয়া করতেছে কি 100 কেজি বলে, তাহলে সাইন কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা সবগুলো আসলে ক্যালকুলেশন করে ফেলি। এখন সবগুলো ক্যালকুলেশন করলে তোমরা পাবা হলো 60 সাইন 30 ডিগ্রি, এটা পাবা হলো 30, কারণ সাইন 30 এর মান কি হাফ, তাহলে আমাদের বলের একক কি কেজি, তাহলে এখানেও আসবে কেজি। এরপর সাইন 60 ডিগ্রি 150 এর, আচ্ছা আমরা এটা করে নিই, তাহলে এটা হবে 50, ঠিক আছে 50 কেজি। এরপর আমাদের এখানে কত আছে, 150 সাইন 60 ডিগ্রি, ঠিক আছে, তাহলে পাবা হলো 129.904 কেজি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু তিনটা উপাংশের ভ্যালু পেয়ে গেলাম। এখন তাহলে আসো আমরা এই উপাংশগুলো দিয়ে কি করবো ভাইয়া, এ বিন্দুর সাপেক্ষে কি করব, মোমেন্ট নির্ণয় করব। তাহলে এখানে লিখে ফেলো সামেশন অফ মোমেন্ট এ, অর্থাৎ এ বিন্দুর সাপেক্ষে সকল বলের মোমেন্ট, ঠিক আছে, মোমেন্টের সমষ্টি। এখন তাহলে প্রথম বিন্দু কোনটা আমাদের, দেখো এখানে কিন্তু দূরত্ব দেওয়া আছে। আচ্ছা আমি দূরত্বটা লিখতে ভুলে গেছি, আমি একটু তোমাদের বইয়ে দেখি দূরত্ব কত কত দেওয়া আছে। তোমাদের এখানে দূরত্ব দেওয়া আছে, প্রথমটা হচ্ছে 1 মিটার, 1.5 মিটার এবং 1 মিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 মিটার, এখান থেকে এই পর্যন্ত হলো কত, 1.5 মিটার অর্থাৎ 1.5 মিটার, আর এখান থেকে এই পর্যন্ত আবার হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি দেই, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1.5 এবং এখান থেকে এই পর্যন্ত আবার হচ্ছে 1 মিটার। ঠিক আছে, এগুলো সবগুলো মিটারে। তাহলে মোমেন্ট নির্ণয় করতে গেলে কি করতে হবে, বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এখানে ভাই দেখো তো প্রথম যে বি বিন্দুতে আমাদের উপাংশ কত আছে, উলম্ব উপাংশ 30 কেজি। তাহলে আমাদের এখন শুধু 30 কেজি দেখলেই হবে না, এখানে কি করতে হবে, দেখতে হবে যে বলটা কি করতেছে, ধনাত্মক মোমেন্ট তৈরি করতেছে নাকি ঋণাত্মক মোমেন্ট তৈরি করতেছে, এটা আমাদের খেয়াল করতে হবে, তাই তো। তাহলে দেখো কিভাবে খেয়াল করবা, ধরলাম এখানে কলমটা, হ্যাঁ চিন্তা করার পরে আমাদের এখানে উলম্ব উপাংশটা কোন দিকে কাজ করবে, এই যে এদিকে কাজ করবে। তাহলে এদিকে যদি কাজ করে তাহলে এটা কি করবে, এই ঘড়ির কলমটাকে এদিকে ঘোরাবে। তাহলে এদিকে যদি ঘুরায় তাহলে এটা কি ধনাত্মক মোমেন্ট, ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরাচ্ছে। তাহলে এখানে আমাদের 30 গুণন 1, তাহলে এটা আমাদের প্রথম বলের মোমেন্ট গেল। এখন এর সঙ্গে আমরা কি করবো, দেখো এর সঙ্গে আমরা যে দ্বিতীয় বলটা আছে, এই দ্বিতীয় বলটা কি করতেছে, আমাদের এইদিকে উপাংশ দিচ্ছে, উলম্ব উপাংশটা। তাহলে এখানে যদি আমরা কলম ধরি তাহলে কি করবে, এটা যদি আমরা এদিকে টানি তাহলে এটা এদিকে ঘুরবে, তাই না, এই উপাংশটা কি করবে, এটাকে এদিকে ঘোরানোর চেষ্টা করবে। তাহলে এখানে যে আমাদের মোমেন্ট তৈরি হবে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার কোন দিকে, বিপরীত দিকে। তাহলে এটা হবে ঋণাত্মক মোমেন্ট। তাহলে ঋণাত্মক মোমেন্ট কত হবে, 150 গুণন আমাদের এখান থেকে এই পর্যন্ত 1, আবার এখান থেকে এই পর্যন্ত 1.5, টোটাল মিলে কত হয় 2.5। তাহলে আমাদের 2.5 দিয়ে গুণ করে দিতে হবে, ভুলেও যায়নি আবার 1.5 দিয়ে গুণ করে দিও না, আমাদের সব সময় এই এ থেকে দূরত্ব হিসাব করতে হবে, তাই তো, এ থেকে দূরত্ব হিসাব করতে হবে। তাহলে এটা আমাদের ঋণাত্মক মোমেন্ট জন্য এখানে মাইনাস আসলো। এখন দেখো পরেরটা কি করবে, পরেরটা আমাদের উপাংশ কোন দিকে দেবে, এই যে এদিকে দিবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, দেখো তো এই ক্ষেত্রে আমাদের মোমেন্ট দিবে কোন দিকে, মোমেন্ট দিবে হচ্ছে এই যে এইদিকে, এটাও আমাদের ঋণাত্মক মোমেন্ট দিচ্ছে, তাহলে এটাও আমাদের কি হবে, আমাদের মাইনাস হবে। তাহলে এটা কত হবে ভাইয়া, দেখো তো উপাংশটা 50, সরি আমাদের এখানে তো 150 হবে না, এটা হবে আমাদের উপাংশ কত, 129.9 ধরলাম, হ্যাঁ 129.9, ঠিক আছে। আর এটা হবে কত ভাই, দেখো তো 50 কেজি আছে, তাহলে 50 গুণন দূরত্ব কত, এখান থেকে এই পর্যন্ত 1, এখান থেকে এই পর্যন্ত 1.5, আবার এখান থেকে এই পর্যন্ত 1, তাহলে টোটাল মিলে 3.5 মিটার দূরে অবস্থান করতেছে এই ডি বিন্দুটা। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি এখন ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমরা কি পাবো, এই এ বিন্দুতে টোটাল মোমেন্টের পরিমাণ পাবো। তাহলে দেখো 30 গুণন 1 মাইনাস 129.9, আমি পুরোটাই তুললাম এখন, 904 গুণন হচ্ছে কত, 2.5। এরপরে এর সঙ্গে আমাদের কি হবে, আবার মাইনাস করতে হবে কত, 50 গুণন 3.5। ঠিক আছে, তাহলে এটা পাবা হলো ভাই তোমরা 469.76, তোমাদের বইয়ে কত আছে
469.75 আছে, এটা আমাদের কি আছে এখানেও ঋণাত্মক আসতে, মানে আমাদের একটা নেগেটিভ মোমেন্ট দিবে। ঠিক আছে, কি হবে মাইনাস 400 কত জানি 469.76 কি 76 আমাদের একক কি ভরের বলের একক হচ্ছে কেজিতে আছে এবং দৈর্ঘ্যের একক আমাদের আছে মিটার, তাহলে কেজি মিটার। এখন ভাই আমাদের দেখো প্রশ্নে অনেক সময় বলা থাকবে যে আমাদের এ বিন্দুতে ক্রিয়ারত মোমেন্টের দিক সহ আমাদের অ্যান্সার চাইতে পারে, তখন আমাদের এটা কি বলতে হবে যে এই বলগুলো যদি আমাদের দেখো গত অ্যান্সারগুলো কি আসছিল ধনাত্মক আসছিল, তখন আমাদের বলতে হবে যে এই বলগুলো এ বিন্দুতে কি করতেছে ঘড়ির কাঁটার দিকে বা ধনাত্মক মোমেন্ট সৃষ্টি করতেছে। ঠিক আছে, আর যদি এরকম ঋণাত্মক মান আসে তখন তোমরা বলবা যে এই এ বি সি বিন্দুতে ক্রিয়ারত বলগুলো এ বিন্দুতে ঋণাত্মক মোমেন্ট সৃষ্টি করতেছে। ঠিক আছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোমেন্ট সৃষ্টি করতেছে। এটা তোমাদের অ্যান্সারের শেষে বলে দিতে হবে যদি কিনা তোমাদের অ্যান্সারে চাই। ঠিক আছে, অনেক সময় তোমাদের এটা চাই যে মোমেন্টের মান এবং দিক উল্লেখ করো, তাহলে দিক উল্লেখ করতে বললে কি করতে হবে, যদি ঋণাত্মক আসে তাহলে বলবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোমেন্ট তৈরি করতেছে, আর যদি আমাদের পজিটিভ আসে তাহলে বলবা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে মোমেন্ট তৈরি করতেছে। ঠিক আছে, তো আশা করতেছি এই তিনটা ম্যাথ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এই টাইপের যদি কোনো ম্যাথ আসে তোমরা কখনোই আর ভুল করবে না, আশা করতেছি আমি এটা। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমি তোমাদের আরো কয়েক টাইপের ম্যাথ আছে, সেগুলো আমি খুব সহজভাবে সমাধান করে দিব। এখন ভাইয়া দেখো আমি তোমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আমাদের পুরাতন হক বই যেটা আছে সেটার উদাহরণ 4 নাম্বার, এবং তোমাদের বইয়ের সঙ্গে এটা মিলিয়ে নাও কারণ উদাহরণ নাম্বার পরিবর্তন হইতেও পারে। তো দেখো এই ম্যাথটা আমাদের অন্যান্য ম্যাথের থেকে একটু ব্যতিক্রম, কারণ এই ম্যাথে তোমার অন্যান্য ম্যাথের মতো কিছু মানে অন্যান্য ম্যাথের মতো এই ম্যাথটা সমাধান করা যাবে না, এটাকে আমাদের একটু ব্যতিক্রম ভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, তো এই ম্যাথটা যারা বুঝতে পারবা বোঝা যাবে যে তাদের ব্রেন অনেক মানে শার্প এবং তারা বেসিক গুলো খুব ভালোভাবে ক্লিয়ার করছো। ঠিক আছে, তো দেখো এখানে আমরা প্রশ্নটা পড়ি, তারপর আমরা ম্যাথটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা আছে, নিচের চিত্র অনুযায়ী বেল ক্রাঙ্ক এফ ইজ ইকুয়াল টু 200 কেজি বি ও সি বিন্দুতে প্রতিসরণ প্রতিক্রিয়া বল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে বলছে কি দেখো একটা বেল ক্রাঙ্কের এই বিন্দুতে অর্থাৎ এই পাশে এই বিন্দুতে 200 কেজি একটা লোড ঝুলাই দেওয়া আছে, ঝুলাই দেওয়ার ফলে আমাদের কি বলছে এই বি বিন্দুতে এবং এই সি বিন্দুতে প্রতিক্রিয়া বলের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো ভাই আমরা গত ম্যাথগুলোতে কি করছিলাম, আমরা সেখানে মোমেন্টের পরিমাণ নির্ণয় করছিলাম, কিন্তু এবার আমাদের এখানে প্রতিক্রিয়া বল বের করতে হবে। প্রতিক্রিয়া বল কি ভাইয়া, দেখো প্রতিক্রিয়া বল হচ্ছে তোমরা কিন্তু নিউটনের 3 নাম্বার সূত্র অবশ্যই পড়ছো, সেখানে কি বলা ছিল প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকে। তাহলে তুমি যদি ধরো এখানে একটা বল প্রয়োগ করতেছো, তাহলে এই দেওয়ালটা কি করতেছে একটা সমপরিমাণ প্রতিক্রিয়া বল আমাকে বিপরীত দিকে ফিরিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, দেখো আমরা যখন বেল ক্রাঙ্কের এই পাশে 200 কেজি বল ঝুলাই দিচ্ছি তখন কি হচ্ছে এই বেল ক্রাঙ্কটা এভাবে উঠার চেষ্টা করতেছে, কিন্তু এখানে যেহেতু সাপোর্ট দেওয়া আছে এই জন্য এটা উঠতে পারতেছে না। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে দেখো এই বেল ক্রাঙ্কটা এখানে একটা লোড প্রয়োগ করতেছে, তাই না? লোড প্রয়োগ করার ফলে কি হচ্ছে এই আমাদের এই সাপোর্টটা আবার এই বেল ক্রাঙ্কের উপর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সেই আরসি প্রতিক্রিয়াটা বার করতে হবে, এবং এখানে যেহেতু আমাদের একটা তলের উপর এই বেল ক্রাঙ্কটা রাখা আছে, এই তল থেকেও একটা কি প্রতিক্রিয়া বল আরবি ক্রিয়া করতেছে, তাহলে এই আরবি এবং এই আরসির পরিমাণ আমাদের বের করতে হবে। তো ঠিক আছে, চলো আমরা বের করি। তার আগে দেখো ভাইয়া আমাদের এখানে কিছু জিনিস ক্যালকুলেশন করতে হবে, যেমন এই জায়গায় তোমাদের কোনটা দেওয়া থাকবে না, তোমাদের প্রশ্নের দেওয়া নেই, দেখো এই কোনটা দেওয়া নেই। এখন তাহলে আমাদের এই কোনটা কিভাবে নিয়ে আসবো এবং এই যে থিটার কোনটা কিভাবে বের করব সেটা আগে তোমরা বুঝো। তো এই জিনিসটা আসলে কঠিন কিছু না, এখানে জাস্ট বুঝো যে এই যে দেখো উপরের যে সাপোর্টটা আছে এই সাপোর্ট এবং নিচের যে সাপোর্টটা আছে দুইটা সাপোর্ট কি সমান্তরাল না? সমান্তরাল কিন্তু। তাহলে এখানে এই সাপোর্ট থেকে দেখো তো এই যে বাহুটা আছে এই বাহুটা কি করছে এই দুইটা সাপোর্টকে সেট করছে, সেট করার ফলে দেখো তো আমাদের এখানে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, এই যে এখানে আমাদের কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে না ভাইয়া? এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে। কি জন্য সমান হবে? কারণ এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ, আমরা জানি একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে আমরা এখানে এখন কি করতে পারবো, এখানে আমরা লিখে দিতে পারবো এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি কোণ আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমাদের এই থিটা কোণের পরিমাণটা আবার বের করতে হবে। কিভাবে? এখানে একটু কল্পনা করো, আমাদের এই যে এখানে হচ্ছে একটা এই সাপোর্টের উপর একটা বিন্দু হচ্ছে এটা, এই বিন্দুতে এই মাঝখানের যে কোণটা আছে এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এখন ধরো এটা একটা সরলরেখায় সরলরেখার উপর একটা বিন্দু, তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? এখানে আমাদের এইভাবে একটা সরলরেখার উপর একটা এরকম বিন্দুর এই যে এইভাবে একটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এভাবে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই বিন্দুতে এই সরলরেখার উপর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? টোটালটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো তো ভাইয়া এখান থেকে আমরা
এই যে ধরি যদি এই বাহুটা আমরা এখানে কল্পনা করি, তাহলে এই বাহুটা যদি হয়, তাহলে এখান থেকে আমরা এই 60 ডিগ্রি জানি, 90 ডিগ্রি জানি, আমরা এই পাশের থিটাটা জানি না। তাহলে এই 180 থেকে যদি আমরা এই পাশের এই 60 এবং 90 বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? এই থিটার পরিমাণটা পেয়ে যাব। তাহলে দেখো তো ভাই আমরা এখানে কি লিখতে পারবো? থিটা ইজ ইকুয়াল টু 180 মাইনাস 150। 150 কি জন্য লিখলাম? এই 60 আর 90 মিলে কত হয়? 150। তাহলে বিয়োগ করলে বাবা হলো 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ভাই দেখো তো থিটার ভ্যালু কত পেলাম? থিটার ভ্যালু পাইলাম হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এখন তোমাদের ভালোভাবে বিষয়টা বুঝতে হবে। ঠিক আছে, কিভাবে বুঝতে হবে দেখো। আমরা এখন কি করব ভাইয়া? এই ম্যাথটা সমাধান করার জন্য এই বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করব। কিন্তু এখানে যেহেতু এই মানে ব্যবস্থাটা কি আছে? সাম্যাবস্থায় আছে, অর্থাৎ এই ব্যবস্থাটা কি করতেছে না, তার অবস্থান পরিবর্তন করতেছে না। তাহলে আমরা কি বলতে পারবো ভাই? এখানে আমাদের মোমেন্টের তোমার যে হচ্ছে সমষ্টি আছে, অর্থাৎ সামেশন অফ মোমেন্ট বি কি হবে? 0 হবে। কারণ কি? এখানে আমাদের এই বস্তুটা আমাদের কি করতেছে না, বস্তুটা সাম্যাবস্থায় আছে, এই জন্য আমাদের কি হয়? মোমেন্টটা 0 হবে। তাহলে দেখো তো আমরা এখানে কি লিখবো? সামেশন অফ মোমেন্ট বি ইজ ইকুয়াল টু 0, এবং আমাদের এভাবে একটা চিহ্ন দিয়ে দেখাতে হবে, এদিকে হচ্ছে আমরা পজিটিভ ধরছি। ঠিক আছে, এটা আমরা গত ম্যাথে দেখাইছিলাম না, তোমরা এভাবে লিখবা। গত ম্যাথগুলোতে আমরা কি করছিলাম? সামেশন অফ মোমেন্ট এ ইজ ইকুয়াল টু, তারপর আমরা ক্যালকুলেশন করছি, তারপর তোমরা ওখানে কি করবা? জাস্ট এভাবে একটা চিহ্ন দিয়ে নিচে থেকে ক্যালকুলেশনটা করবা। ঠিক আছে, তোমাদের বইয়ে জিনিসগুলো দেওয়া আছে, তোমরা খেয়াল করলে বুঝতে পারবা। তো দেখো এখন আমরা কি করব? ধরবো যে সামেশন অফ মোমেন্ট বি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এই বি বিন্দুর সাপেক্ষে এখানে যতগুলো বল আছে, এই বলগুলো যে মোমেন্ট সৃষ্টি করতেছে, এই সবগুলো বলের মোমেন্টের যোগফল কি হবে ভাইয়া? 0 হবে। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে? বি বিন্দুর সাপেক্ষে আমাদের এখানে এই যে কয়টা বল আছে দেখো তো, এখানে একটা প্রতিক্রিয়া বল আছে আরসি, এবং আর একটা বল আছে 200 কেজি। ঠিক আছে, এখানে তো আমার আর বি বিন্দুর প্রতিক্রিয়া বলটা আসবে না, কারণ কি? আমরা বি বিন্দুর সাপেক্ষে নির্ণয় করতেছি। তাহলে এই বলের তো আর এখানে মোমেন্ট সৃষ্টি হবে না, কারণ কি? এই বল এই বি বিন্দুর কেন্দ্র হতে দূরত্ব 0, তাহলে এম ইজ ইকুয়াল টু যদি দূরত্ব 0 হয়, তাহলে এই আরসি বলের মোমেন্ট 0 হবে। সেজন্য আমাদের এই বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে এই আরবি বলটা আসবে না। ঠিক আছে, তো এখন দেখো আমাদের এখানে বল থাকলো কোনটা কোনটা? আরসি এবং এই 200 কেজি। ঠিক আছে, এখন তাহলে ভাই আমরা মোমেন্ট ইজ ইকুয়াল টু কি জানি? মোমেন্ট ইজ ইকুয়াল টু আমরা জানি হলো বল গুণন লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে এখানে আমরা বল আরসিও জানি, 200 কেজিও জানি, কিন্তু এখানে আমাদের লম্ব দূরত্ব কোনটা সেটা আমাদের বের করতে হবে। তোমরা এই জায়গাটাতেই প্যাচ লাগাই দিবা। কিভাবে দেখো, এখানে আমাদের যে আরসি বল আছে এবং এই 200 কেজি যে বলটা আছে, এই দুইটা বলই কিন্তু কোনো কোণে ক্রিয়া করতেছে না। ঠিক আছে, এগুলো একদম ডাইরেক্ট অক্ষ বরাবর ক্রিয়া করতেছে। তাহলে এই বলগুলোকে আমাদের উপাংশে ভাগ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমরা সমাধানের মধ্যে দেখবা যে ওখানে কস বা কজের মানটা চলে আসতেছে। তাহলে আমরা কখন জানি? যখন আমরা কোনো একটা বলকে উপাংশে বিভক্ত করি এইরকম মোমেন্টের ম্যাথগুলোর মধ্যে, তখন আমরা কি নিয়ে আসি? কস বা সাইন নিয়ে আসি। কিন্তু তোমাদের এই ম্যাথের সমাধানের মধ্যেও কস বা সাইন আসবে, কিন্তু সেটা উপাংশে বিভক্ত করার জন্য নয়, সেটা হচ্ছে আমাদের এই লম্ব দূরত্ব বের করার জন্য। কিভাবে দেখো, আমরা এখানে ধরো এই যে এই প্রতিক্রিয়া বলটাকে একদম এর ক্রিয়া রেখাটা এদিকে বাড়ায় দিলাম। ঠিক আছে, এই প্রতিক্রিয়াটা কি করতেছে? বলটা এই ডাইরেক্ট এই ক্রিয়া রেখা বরাবর ক্রিয়া করতেছে না? ক্রিয়া করতেছে। কিন্তু তাহলে এই প্রতিক্রিয়া বলটাকে বাড়ায় দিয়ে আমরা এখানে একটা কি করলাম? সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেললাম। ঠিক আছে, তাহলে ধরলাম এই প্রতিক্রিয়া বলটা ডাইরেক্ট বাড়ায় এখানে দিয়ে দিলাম। তাহলে দেখো তো এই বি বিন্দু থেকে এই যে প্রতিক্রিয়া বল আরসি আছে, এই আরসি এর লম্ব দূরত্ব কোনটা? লম্ব দূরত্ব কিন্তু ভাইয়া এই যে এইটা। ঠিক আছে, কোনটা? এটা আমরা এলসি ধরে নিলাম এই লম্ব দূরত্বটাকে। কিভাবে দেখো, এই প্রতিক্রিয়া বলটা একদম এই বরাবর ক্রিয়া করতেছে না, একদম এখান থেকে এই নিচ বরাবর ক্রিয়া করতেছে। তাহলে এই প্রতিক্রিয়া বলের যে আমাদের ক্রিয়া রেখাটা আছে সেটাকে আমরা একটু বর্ধিত করে দিলাম, বর্ধিত করে একটু নিচের দিকে নিয়ে আসলাম যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের মোমেন্ট নিতে হবে বি থেকে, আর মোমেন্ট সমান আমরা জানি বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এই বল হচ্ছে এখানে আরসি, অর্থাৎ সি বিন্দুতে রিয়াকশন ফোর্স, এবং লম্ব দূরত্ব হচ্ছে এই বি থেকে এই আরসি পর্যন্ত, অর্থাৎ আরসি বল পর্যন্ত লম্ব দূরত্ব। তাহলে দেখো তো এই যে এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব। দেখো এখানে কিন্তু এই আমাদের বলটাকে কিন্তু 90 ডিগ্রি কোণে এই ক্রিয়া আমাদের দূরত্বটা সেট করছে। দেখো ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই এলসি হবে হচ্ছে এখানে লম্ব দূরত্ব। তাহলে এই এলসি বার করার এখন আমাদের মানে কিভাবে বার করব? দেখো তো আমরা এখানে কোনটা কার সঙ্গে আছে? এই এলসি বাহুর সঙ্গে আছে। তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভাই আমরা কি জানি? cos θ ইজ ইকুয়াল টু, ভাই আমরা কি জানি দেখো তো, cos θ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? cos θ ইজ ইকুয়াল টু আমরা জানি ভাইয়া কি? আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে এখন আমাদের এখানে যে লম্ব দূরত্বটা আছে সেটা এই ত্রিভুজের কি? এই ত্রিভুজের ভূমি না? এই ত্রিভুজের কিন্তু ভূমি, অর্থাৎ এই যে বি
এটা যদি সি ধরি, এটা ধরলাম আর একটা কোনো বিন্দু, এই ত্রিভুজটার লম্ব দূরত্ব কোনটা, এই ত্রিভুজটার ভূমি হচ্ছে আমাদের এই বি বিন্দু হতে এই আর সি বলের লম্ব দূরত্ব। তাহলে এই ত্রিভুজের যদি আমরা ভূমি নির্ণয় করতে পারি, তাহলে সেই ভূমিটাই হবে হচ্ছে এই বি বিন্দু থেকে এই আর সি রিয়াকশন বলের লম্ব দূরত্ব। তাহলে এখানে ভাই দেখো তো আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে ভূমিকে যদি আমরা এই পাশে রেখে অতিভুজটাকে এই পাশে পার করে দেই, তাহলে কি পাবো ভাই দেখো তো, তাহলে পাবো হলো আমরা ভূমি আমরা কি ধরছিলাম, এলসি। ঠিক আছে, এলসি ইজ ইকুয়াল টু পাবো হলো অতিভুজ এই পাশে পার করে দিলে কি পাবো, দেখো অতিভুজের মান কত দেওয়া আছে, দেখো 30 সেন্টিমিটার তোমাদের প্রশ্নে দেওয়া আছে। আমাদের এই যে বাহুটা কি, এটা কি অতিভুজ না, এটা কিন্তু অতিভুজ এই ত্রিভুজের। তাহলে এখানে আমাদের যেহেতু 30 দেওয়া আছে, তাহলে হবে হচ্ছে 30 cos থিটার মান কত ভাই দেখো তো 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা এইটা দিয়ে কি পাইলাম, এটা দিয়ে কিন্তু আমরা কোনো বলের উপাংশ পাইলাম না, এটা দিয়ে পাইলাম হচ্ছে এই বি বিন্দু থেকে এই বলের বল পর্যন্ত যে লম্ব দূরত্ব সেটা পাইলাম। ঠিক আছে, তো তোমরা এই জায়গাটাতেই প্যাচ লাগাবা, তোমরা মনে করবা যে এটা হয়তোবা আমাদের এই আরসি বলের কোনো উপাংশ, কিন্তু এটা আরসি বলের কোনো উপাংশ না, এটা আরসি বল পর্যন্ত লম্ব দূরত্ব। ঠিক আছে, সেটা কি 30 cos 60 ডিগ্রি। তাহলে 30 cos 60 ডিগ্রি দিয়ে আমরা কি পাবো, এই আমাদের এলসি বাহুটা পাবো। আর এই এলসি বাহুটাই হচ্ছে এই আরসি বল পর্যন্ত আমাদের বি বিন্দু থেকে লম্ব দূরত্ব। ঠিক আছে, তো অনুরূপ ভাবে ভাইয়া দেখো এই পাশে যদি আমাদের যে 200 কেজি বলটা আছে, এটার ক্রিয়া রেখাটাও যদি আমরা বর্ধিত করে দেই, বর্ধিত করে যদি একটা ত্রিভুজ বানাই নেই, তাহলে কি হয় দেখো তো, বি বিন্দু থেকে এর আমাদের বল পর্যন্ত লম্ব দূরত্ব কি হবে, আমাদের এই যে এটা যদি আমরা এ বাহু, আমাদের কি ছিল, এটা এ ছিল না, তাহলে এটাকে আমরা ধরলাম এল এ বাহু ধরলাম। ঠিক আছে, তাহলে এই এল এ যে বাহুটা আছে সেটাই হচ্ছে আমাদের এই বি বিন্দু থেকে এই 200 কেজি বলের বল পর্যন্ত লম্ব দূরত্ব। তাহলে এই এল এ বাহুটা আমরা কিভাবে পাবো, হ্যাঁ দেখো তো, এটাও কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানেও সেম ভাবে আমরা কজের যে এটা আছে এটা আমরা অ্যাপ্লাই করব, কস থিটা ইজ ইকুয়াল টু, থিটার ভ্যালু কত ভাই দেখো তো, কস থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানে দেখো তো কোনটা কিসের সঙ্গে আছে, কোনটা আছে হচ্ছে এই বাহুর সঙ্গে। তাহলে কোন যার সঙ্গে থাকে সেটা কি হয়, ভূমি। অর্থাৎ কোন কিসের সঙ্গে থাকে, অতিভুজ এবং ভূমির সঙ্গে থাকে। ত্রিকোণমিতির তোমাদের যে অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি থাকে, ত্রিকোণমিতির ক্ষেত্রে কোন থাকে হচ্ছে অতিভুজ এবং ভূমির সঙ্গে। তাহলে আমাদের লাগবে কি, ভূমি। আর ভূমি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত, ভূমি হচ্ছে কজের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে আমাদের এখানে কজের সম্পর্কটা নিয়ে আসতে হবে। তাহলে cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের এল এ অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে 50। দেখো আমাদের এখানে 50 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা 50টাকে পাশে পার করে দিই, তাহলে কিন্তু আমরা এল এ অর্থাৎ এই 200 কেজি বলের জন্য বি বিন্দু থেকে লম্ব দূরত্বটা পেয়ে যাব। তাহলে এল এ ইজ ইকুয়াল টু কি হবে দেখো তো, 50 cos 30 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি পাবা, এটা ক্যালকুলেশন করলে পাবা হলো এই বি বিন্দু থেকে এই 200 কেজি বল পর্যন্ত আমাদের লম্ব দূরত্ব। ঠিক আছে, তো আশা করতেছি যে জায়গায় প্যাচ লাগার সম্ভাবনা ছিল সেই জায়গাটা আমি ক্লিয়ার করতে পারছি। যদি ক্লিয়ার না হও, এই জায়গাটা আরেকবার তোমরা ব্যাক করে দেখে নাও। এখন আসো আমরা কি করব, এই বি বিন্দু সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করব। যেহেতু বস্তুটা সাম্য অবস্থায় আছে, সেজন্য আমাদের এখানে কি হবে, সামেশন অফ মোমেন্ট বি ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে 0 যদি হয়, তাহলে আমরা এই দুইটা বলের মোমেন্ট কি করব, দুইটা বলের সমষ্টি, মোমেন্টের সমষ্টি হবে কি 0। তাহলে বি বিন্দু হতে আমাদের আরসি বলের মোমেন্ট কত হবে, বি বিন্দু হতে আরসি বলের মোমেন্ট হবে হলো, দেখো কত হবে, আরসি বল আছে হচ্ছে এখানে। এখন যদি আমাদের এখানে আরসি বলটা প্রয়োগ হচ্ছে কোন দিকে, দেখো তো আরসি বলটা প্রয়োগ হচ্ছে এইভাবে, অর্থাৎ এইদিকে, এই যে এইভাবে, অর্থাৎ বিপরীত দিকে। দেখো তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে না আরসি বলটা, আরসি বলটা কিন্তু এই ক্রাঙ্কটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা এই বি বিন্দুর সাপেক্ষে বিপরীত দিকে ঘুরতেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে মোমেন্টটা আসবে হচ্ছে ঋণাত্মক। তাহলে আরসি ইন্টু আমাদের কি হবে, লম্ব দূরত্ব কত, লম্ব দূরত্ব হচ্ছে আরসির ক্ষেত্রে এই যে 30 cos 60 ডিগ্রি। তাহলে 30 cos 60 ডিগ্রি। ঠিক আছে, আবার আমরা কি করব, এখন 200 কেজি যে বলটা আছে সেই বলটার কি করব, মোমেন্ট নির্ণয় করব। তাহলে এটা দেখো তো, এটা আমাদের কোন দিকে ঘোরাবে, আমাদের এই বি বিন্দুর সাপেক্ষে কোন দিকে ঘুরবে। দেখো তো এখানে যদি আমরা দেই আর বলটা যদি নিচের দিকে কাজ করে, তাহলে এটা কি করবে, এটা আমাদের এই যে দেখো, এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, কিন্তু এটা কি হয়েছিল, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছিল। সেজন্য এটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট সৃষ্টি করতেছে আরসি, এবং 200 কেজি কি করতেছে, 200 কেজি যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে, তাহলে সেটা কি হবে, পজিটিভ মোমেন্ট। তাহলে এটা হবে হচ্ছে প্লাস কত, আমাদের 200 কেজি বল, এবং এর সঙ্গে কি করতে হবে ভাইয়া, লম্ব দূরত্ব গুণ করতে হবে। দেখো তো আমাদের এখান থেকে বি বিন্দু থেকে এই বল পর্যন্ত লম্ব দূরত্ব কি, এই যে এই এল এ বাহুটা যেটা আমরা বের করে নিলাম, এই যে দেখো 50 cos 30 ডিগ্রি। তাহলে 50 cos 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, এটা ইজ ইকুয়াল টু আমরা কিন্তু 0 লিখবো। কারণ কি লিখছিলাম আমরা, সামেশন অফ মোমেন্ট বি, অর্থাৎ বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট
সবগুলো বলের মোমেন্ট কি হবে, শূন্য হবে। তাহলে এখানে যতগুলো বল ক্রিয়া করতেছে সবগুলো বলের মোমেন্ট আমরা এভাবে বীজগাণিতিক যোগের মাধ্যমে লিখলাম, লেখার পরে আমরা কি করব, এই সবগুলোর সমষ্টি ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এখন দেখো তো ভাইয়া, এখানে আমরা এটার ভ্যালু বের করতে পারবো, কিন্তু এখানে আমরা আরসির ভ্যালু জানি না। তাহলে এখান থেকে কি করতে পারবো, আমরা আরসির ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তাহলে কিন্তু আমরা দেখো সি বিন্দুতে একটা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি করব, এই আরসিটাকে সমান চিহ্নের, আরসি সহ এই পুরো অংশটাকে সমান চিহ্নের ওই পাশে পার করে দিব, অর্থাৎ সাইড চেঞ্জ করব। তাহলে এই পাশে থাকবে কি 200 ইন্টু 50 কস কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই পাশে গেলে, এই পাশে ছিল এই আরসিটা কি ছিল, আরসি সহ এই পুরো অংশটা ছিল ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ, তাহলে সাইড চেঞ্জ করলে হবে পজিটিভ। তাহলে আরসি 30 কস 60 ডিগ্রি। এখন এই আরসিটাকে রেখে বাদ বাকিগুলোকে আবার এই পাশে পার করে দাও। তাহলে আরসির সঙ্গে বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কি আছে, গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ। তাহলে আরসিটাকে আমরা আগে এই পাশে লিখি, তারপরে আমরা কি করব, 200 গুণন 50 cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই কত, 30 cos 60 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা সি বিন্দুতে রিয়াকশন ফোর্সের পরিমাণ কিন্তু ভাইয়া পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সি বিন্দুতে রিয়াকশন ফোর্স হবে 200 গুণন 50 cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই 30 cos 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা হলো 577.35। তোমাদের বইয়ে দেখো কত দেওয়া আছে, 577.35। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে। তাহলে ভাই আমরা আরসি কত পাবো, আরসি ইজ ইকুয়াল টু পাবো হলো 577.35 কেজি। তাহলে আমরা কিন্তু একটা অ্যান্সার অলরেডি বের করে ফেলে দিলাম। ঠিক আছে, এখন আমাদের আরেকটা অ্যান্সার কি করতে হবে, বি বিন্দুতে প্রতিক্রিয়া বল বের করতে হবে। তাহলে এই বি বিন্দুতে প্রতিক্রিয়া বল বের করার জন্য আমাদের এই টোটাল সিস্টেমটার মধ্যে যতগুলো আমাদের উলম্ব বল কাজ করতেছে সবগুলো উলম্ব বলের সমষ্টি নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন উলম্ব বলের সমষ্টি নির্ণয় করব কিভাবে, দেখো বিষয়টা আমি তোমাদের বোর্ডটা একটু পরিষ্কার করে তারপরে বুঝাই দিই। তাহলে দেখো, এখন আমরা কি করব, এই যে বি বিন্দুতে রিয়াকশন ফোর্সটা বের করব। তাহলে এটা বের করার জন্য কি করতে হবে, আমাদের এখানে যতগুলো উলম্ব বল কাজ করতেছে সবগুলো উলম্ব বলের সমষ্টি নির্ণয় করতে হবে। এখন ভাইয়া এই বস্তুটা কি আছে, সাম্যাবস্থায় আছে। আর সাম্যাবস্থার শর্ত কি, সাম্যাবস্থার শর্ত হচ্ছে সবগুলো উলম্ব বলের সমষ্টি শূন্য হবে এবং সবগুলো আনুভূমিক বলের সমষ্টিও শূন্য হবে। ঠিক আছে, তখনই বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে সাম্যাবস্থার শর্ত অনুযায়ী এটা তোমরা পরবর্তীতে যখন হচ্ছে আরেকটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে এই সাম্যাবস্থার শর্তগুলো আছে, সেখানে তোমরা এই বিষয়টা জানতে পারবে। তাহলে সাম্যাবস্থার শর্ত অনুযায়ী আমরা কি লিখতে পারবো ভাইয়া, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবো। অর্থাৎ যেহেতু বস্তুটা সাম্যাবস্থায় আছে, এই জন্য আমাদের এখানে যতগুলো এখানে ভার্টিক্যাল ফোর্স আছে অর্থাৎ উলম্ব বল আছে, সবগুলো উলম্ব বলের সমষ্টি কি হবে, শূন্য হবে। তাহলে এখানে দেখো তো ভাই কয়টা উলম্ব বল আছে, এখানে আমাদের এখানে একটা আছে, এই যে এখানে একটা রিয়াকশন আছে, আর এখানে একটা 200 কেজি লোড আছে। তাহলে এই তিনটা বলের সমষ্টি আমরা কি লিখবো, শূন্য লিখবো। তাহলে আর সি, এখন আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, উলম্ব বলের ক্ষেত্রে যে বলগুলো নিচের দিকে ক্রিয়া করে সেগুলো হয় ঋণাত্মক, এবং যে বলগুলো উপরের দিকে ক্রিয়া করে সেগুলো হচ্ছে ধনাত্মক। তাহলে দেখো তো এখানে আমাদের আর সি আর এফ বলটা কি করতেছে, এফ বলটা নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে এই দুইটা বল হবে ঋণাত্মক এবং আরবি বলটা হবে ধনাত্মক। ঠিক আছে, তাহলে এখানে আরবি বল কোন দিকে ক্রিয়া করতেছে, আরবি বল উপরের দিকে ক্রিয়া করতেছে, সেজন্য আরবি বল হবে ধনাত্মক। তাহলে আর সি মাইনাস হবে, প্লাস হবে হচ্ছে আরবি, মাইনাস হবে হচ্ছে কত, দেখো তো 200 কেজি অর্থাৎ এফ বল। তাহলে ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে, যেহেতু বস্তুটা সাম্যাবস্থায় আছে। তাহলে এখন আমাদের এখানে এই আরসি আর এফ কে আমরা ওই পাশে পার করে দিই, কারণ কি এই পাশে পার করে দিলে দুইটাই পজিটিভ হয়ে যাবে। তাহলে আরবি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো আরসি প্লাস আরবি। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে ভ্যালুগুলো বসাই দিলেই আরবি অর্থাৎ বি বিন্দুতে রিয়াকশন ফোর্সটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আরসির ভ্যালু কত পাইছিলাম, 577.35 প্লাস আরবি, সরি আরবি না, এখানে এফ, হ্যাঁ এখানে এফ, তাহলে এখানে হবে হচ্ছে 200। তাহলে দুইটা যোগ করলে তোমরা পাবা হলো 777.35 কেজি। তাহলে এটা আমাদের আর একটা অ্যান্সার বের হয়ে গেল। তাহলে ভাইয়া খুব সহজে কিন্তু আমরা ম্যাথটা সমাধান করে ফেললাম। তোমরা আশা করতেছি খুব ভালোভাবে বুঝতে পারছো। জাস্ট কোন জায়গায় প্যাচ ছিল আমাদের, এই যে আমাদের মোমেন্ট নির্ণয় করার সময় এই যে আমাদের কি বলে লম্ব দূরত্বটা বের করার এই জায়গাটা একটু প্যাচ ছিল। ঠিক আছে, তো এই প্যাচটা আমি তোমাদের আশা করতেছি ক্লিয়ার করে দিতে পারছি।
আর কিভাবে সমাধান করবা সেটাও বুঝাই দিতে পারছি। প্রথমে আমরা কি করব, বি বিন্দুতে মোমেন্ট নিব আর মোমেন্ট নিয়ে বলবো হচ্ছে বি বিন্দুতে কি বলবো, মোমেন্টের সমষ্টি হচ্ছে 0, অর্থাৎ সামেশন অফ মোমেন্ট বি ইজ ইকুয়াল টু 0। তারপরে আমরা কি করব, সবগুলো বলের মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 লিখে এখান থেকে আরসি বল বের করব। এরপর আবার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 লিখব, কারণ কি বস্তুটা সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থায় থাকা অবস্থায় সকল ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি 0 হয়, আবার হরিজন্টাল ফোর্সের সমষ্টি 0 হয়। কিন্তু আমাদের এখানে হরিজন্টাল ফোর্সের দরকার নেই, শুধু ভার্টিক্যাল ফোর্স হলে আমরা সমাধান করতে পারতেছি, সেজন্য আমরা ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 লিখে আমরা আরবির মান বের করে ফেলছি। ঠিক আছে, তো আশা করতেছি বুঝতে পারছো। আর ভার্টিক্যাল ফোর্স নিচের দিকে হলে মাইনাস, উপরের দিকে হলে প্লাস। ঠিক আছে, তো এই বিষয়গুলো আসলে খুব ভালোভাবে বুঝতে পারছো আশা করতেছি, এবং এই ম্যাথটা কখনো তোমরা ভুল করবে না, এবং অবশ্যই তোমরা এই ম্যাথটা খাতায় একবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে আর কখনো ভুল হবে না। তো ঠিক আছে, এই ক্লাসটা আমি এখানে শেষ করছি। পরবর্তীতে তোমাদের আমি আরো একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান করে দেবো, সেটাও তোমাদের আমি জানি পেজ লাগবে, এই জন্য আমি ওটা করে দিব। আর ঠিক আছে, তাহলে এই ম্যাথটা এরপরে ক্লাসে আমি শুরু করতেছি। এখন আসো ভাই, আমি তোমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, তোমাদের উদাহরণ 5-এর সমাধান করে দেব। তো এই ম্যাথটা তোমাদের এখন আসো ভাইয়া, তোমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ উদাহরণ 5 সমাধান করাবো। তো এই ম্যাথটা কি ভাইয়া, দেখো এই ম্যাথটা তোমাদের একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ, তো এই ম্যাথটা তোমাদের একটু খুব ভালোভাবে বুঝতে হবে, তাছাড়া তোমরা এটা বুঝতে পারবে না যে কিভাবে সমাধানটা হইলো। ঠিক আছে, তো একটু মনোযোগ দিয়ে ম্যাথটা দেখো, তাহলে আশা করতেছি বুঝতে পারবা, এবং আমিও খুব সহজ পদ্ধতিতে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখো, এখানে আমাদের কি বলা আছে, চিত্রে এ বি এবং সিডি দণ্ড দুটির প্রতিটির দৈর্ঘ্য কি দেওয়া আছে 1 মিটার, অর্থাৎ আমাদের এখানে যে এ বি এবং সিডি দণ্ড আছে প্রত্যেকটার দৈর্ঘ্য কি 1 মিটার করে। তাহলে এখানে আমাদের দেখো 1 মিটার করে হলো, ঠিক আছে, এবং তাদের প্রত্যেকটার ওজনও আবার 10 কেজি, অর্থাৎ এটার ওজনও 10 কেজি, এটার ওজনও 10 কেজি। তাহলে চিত্রানুযায়ী যদি আমরা এই দুইটা দ্বন্দ্বকে কি করি, আচ্ছা এখানে মিস্টেক হয়েছে, দ্বন্দ্বকে যদি আমরা টি আকৃতিতে সংযুক্ত করি, তাহলে কি হবে, সংযুক্ত করার পর আমরা কি করব, এই এ বিন্দুতে ঝুলায় দেব। ঠিক আছে, অর্থাৎ এই এ বিন্দুতে ঝুলায় দেব টি আকৃতিতে সংযুক্ত করে। এরপর সিডি দণ্ডের ডি বিন্দুতে, অর্থাৎ এই প্রান্তে আমরা 15 কেজি একটা ওয়েট ঝুলায় দেব। ওয়েট ঝুলায় দিলে এ বি দণ্ড উলম্ব অক্ষের সাথে কি করবে, থিটা কোণ সৃষ্টি করবে। অর্থাৎ এইখানে যদি আমরা 15 কেজি ঝুলিয়ে দেই, তাহলে এই এ বি দণ্ডটা এই উলম্ব অক্ষর সাথে কি করবে, থিটা কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তো আশা করতেছি বুঝতে পারছো, এবং এই ম্যাথের মূল জিনিসটাই হচ্ছে আমাদের এই থিটার মান বের করা। তো এখন আমরা কিভাবে থিটার মান বের করব সেই জিনিসটা একটু তোমরা লক্ষ্য করো। ঠিক আছে, থিটার মান আমরা বের করার সমস্যা নাই, এখানে আমাদের তার আগে কিছু জিনিস বুঝতে হবে। এখানে দেখো তো, আমাদের এই জিনিসটা যে এখানে এ বিন্দুতে আমরা ঝুলাই দিছি, ঝুলাই দেওয়ার ফলে কি হয়েছে, বস্তু এই জিনিসটা কি ছিঁড়ে পড়ে গেছে বা পড়ে গেছে কি নিচে, পড়ে যায়নি, কিন্তু এটা কিন্তু ওখানে আটকে আছে। তার মানে কি, এখানে যেহেতু আটকে আছে, তার মানে এই টোটাল সিস্টেমটার যে ওজন, অর্থাৎ এখানে 10 কেজি 15 কেজি এবং 10 কেজি মিলে যে 35 কেজি ওজন আছে, টোটাল করলে কত হবে, 35 কেজি। এই 35 কেজি সমপরিমাণ একটা বল এই এ বিন্দুর এখানে উপরের দিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ প্রতিক্রিয়া বল হিসেবে ক্রিয়া করতেছে। ঠিক আছে, সেই জন্যই এই বস্তুটা এখানে ঝুলে আছে। তাহলে এই পি বলের মান কত হবে, 35 কেজি, অর্থাৎ এখানে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, সেটা হবে হচ্ছে 35 কেজি। তাহলে বিষয়টা একটু খেয়াল ভালোভাবে বোঝার চেষ্টা করো। ধরো তুমি একটা ছাদের সঙ্গে দড়ি লাগায় দড়িতে এরকম ঝুলে আসো, ঠিক আছে, তোমার ওজন ধরো 50 কেজি। তাহলে 50 কেজি যদি তোমার ওজন হয়, তাহলে তুমি যদি ঝুলে থাকতে পারো, তার মানে কি, ছাদ একটা উপরের দিকে প্রতিক্রিয়া বল দিচ্ছে জন্যই তুমি দড়িতে ঝুলে থাকতে পারতেছো। তাছাড়া কি হতো, যদি প্রতিক্রিয়া বল দিতে না পারতো, তাহলে তুমি ছাদ ভেঙে নিচে পড়ে যাইতা। ঠিক আছে, তার মানে এখানেও সেম জিনিস, এই উপরের দিকে 35 কেজি বলের প্রতিক্রিয়া বল কাজ করতেছে জন্য এই টোটাল সিস্টেমটা এখানে ঝুলে আছে। এখন তাহলে ভাই কি করতে হবে, দেখো আমাদের এই ম্যাথটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, বি বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ এই বি বিন্দুর সাপেক্ষে আমরা কি করব, যতগুলো বল আছে সবগুলো বলের মোমেন্ট বের করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো বল আছে কয়টা, এই 1 2 3 4 4টা বল আছে। ঠিক আছে, কিন্তু এখানে এই বি বিন্দুতে যে বলটা ক্রিয়া করতেছে, অর্থাৎ সিডি যে দ্বন্দ্বটা আছে, এই দ্বন্দ্বেরটা যে ওজন সেটা কি করতেছে, এই বি বিন্দুতেই ক্রিয়া করতেছে। ঠিক আছে, অর্থাৎ এই সেন্টারে ক্রিয়া করতেছে। তাহলে কি হবে, তাহলে যখন একটা বল কোনো বিন্দুর ওই বিন্দুতেই ক্রিয়া করে, তখন কি হয়, ওই বলের এল এর ভ্যালু হয় হচ্ছে 0, অর্থাৎ ওই বলটা ওই বিন্দু থেকে 0 দূরত্বে অবস্থান করে। তাহলে আমরা মোমেন্ট ইজ ইকুয়াল টু কি জানি, হ্যাঁ মোমেন্ট ইজ ইকুয়াল টু জানি হচ্ছে বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এখানে এল এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এফ ইন্টু যদি 0 করি, তাহলে মোমেন্ট কত আসবে, 0। তাহলে এই 10 কেজি বলের জন্য আমরা এই বি বিন্দুর সাপেক্ষে কোনো মোমেন্ট পাবো না, সেই জন্য এই ম্যাথে এই 10 কেজি বল কোনো কাজে আসবে না। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, 15 10 এবং এই 35 কেজি বল নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা এখন এই 15 10 এবং 35 কেজি ওজনের বলের মোমেন্ট বের করব। তাহলে ভাইয়া এই মোমেন্ট বের করার জন্য একটা জিনিস খেয়াল করো তো, এখানে আমাদের
বল তিনটাই আমরা জানি, অর্থাৎ তিনটা বলের ভ্যালুই আমরা জানি, কিন্তু মোমেন্ট বের করার জন্য আমাদের আরো একটা কি জিনিস লাগবে, আমাদের আরো একটা এই যে আমাদের লম্ব দূরত্ব লাগবে। সেই লম্ব দূরত্ব কিন্তু আমরা একটাও জানি না। তাহলে এই লম্ব দূরত্ব যদি না জানি তাহলে কিন্তু আমরা একটা মোমেন্টও বের করতে পারবো না। তাহলে ভাই কি করতে হবে, এখন আমাদের এই 15 কেজি, 10 কেজি এবং 35 কেজি বলের কি করতে হবে, বি বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে এই ম্যাথের মেইন প্যাচটাই হচ্ছে এই বি বিন্দু থেকে লম্ব দূরত্বটা বের করা, ঠিক আছে। তো আমি যথাসম্ভব খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব, তোমরাও একটু মনোযোগ দাও এবং খাতা নিয়ে বসতে হবে অবশ্যই, তাছাড়া কিন্তু ম্যাথগুলো বুঝতে পারবে না। হ্যাঁ, খাতা নিয়ে অবশ্যই নোট করতে হবে। তাহলে এখন আসলে আমরা কিভাবে এই বিবিন্দু থেকে সবগুলো বলের লম্ব দূরত্ব বের করবো সেটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে এখানে তোমরা আমি দেখো কিছু জিনিস আমি লিখে নিয়েছি আগে থেকেই, তা না হলে কিন্তু আমি মানে তোমাদের বিষয়টা খুব ভালোভাবে বুঝাইতে পারবো না। সেজন্য আগে থেকেই বিষয়টা এখানে লিখে নিয়েছি যাতে বোঝাতে একটু সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথমে আমি যেটা বললাম যে উপরের দিকে মোট ওজন অর্থাৎ প্রতিক্রিয়া বল পি ইজ ইকুয়াল টু কত হবে, 35 কেজি, অর্থাৎ ওই সিস্টেমের এই যে এখানে যেহেতু ঝুলে আছে, এই ঝুলে থাকার ফলে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল 35 কেজি কাজ করবে, ঠিক আছে। তাহলে সেটার পরিমাণ হচ্ছে 35 কেজি, পি ইজ ইকুয়াল টু 35 কেজি। এখন আমাদের কি বলা ছিল ভাইয়া, দেখো এই যে দুইটা দণ্ডের দৈর্ঘ্য ছিল 1 মিটার, অর্থাৎ এটাও 1 মিটার এটাও 1 মিটার, তার মানে দুইটা দণ্ডই কি সমান। তাহলে এখানে দেখো তো আমরা কি বলতে পারি, আমরা ধরে নিব যে হচ্ছে সিডি এবং এবি ইজ ইকুয়াল টু 2a, অর্থাৎ এটা আমরা প্রমাণের সুবিধার্থে ধরে নেব হচ্ছে দুইটা দণ্ড ইজ ইকুয়াল টু 2a, ঠিক আছে। আর উলম্ব রেখার সাথে কোণ হচ্ছে থিটা, যেটা আমরা আগেই প্রশ্নের মধ্যে পাইছি। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন আসো আমরা কি করব, এখান থেকে এই 15 কেজির জন্য, 10 কেজির জন্য এবং তোমার হচ্ছে বি বিন্দুতে বি বলের বি বিন্দু হতে প্রতিক্রিয়া বলের লম্ব দূরত্ব, এই যে দেখো এ কস থিটা, এ সাইন থিটা এবং 2a সাইন থিটা কিভাবে আসলো, এই বিষয়টা মানে বোঝার চেষ্টা করবো। এই বিষয়টা আসলে খুব ভালোভাবে বুঝতে হবে। তো আমি প্রথমে তোমাদের এই 10 কেজি বলের জন্য যে তোমাদের হচ্ছে কিভাবে এ সাইন থিটা হচ্ছে তোমার লম্ব দূরত্ব আসলো এটা তোমাদের বুঝাই দিই। তো আমি চিত্রটা আগে আর্ট করে নিই। এখানে আরেকবার ধরলাম 10 কেজি বলটা এখান থেকে এবার নিচের দিকে ক্রিয়া করতেছে, তাই তো, এখান থেকে নিচের দিকে ক্রিয়া করতেছে। কিন্তু এটার আগে আমাদের কি করতে হবে, এখান থেকে দেখো তো এই যে আমাদের যে সাপোর্ট আছে, এই সাপোর্টের সমান্তরাল করে আমরা একটা কি করব, এখানে একটা রেখা টেনে নেব, ঠিক আছে। রেখা টেনে নেব, ঠিক আছে, রেখা টেনে নিলাম। এখন আমাদের এখানে ছিল হচ্ছে 15 কেজি একটা বল, ঠিক আছে। তাহলে 15 কেজি বলটা আমরা আট করে নেই। এখানে একটা 15 কেজি বল ছিল, এখানে একটা 10 কেজি বল ছিল। আর এখানে দেখো তো ভাইয়া আমাদের যে প্রতিক্রিয়া বলটা আছে উপরের দিকে, এটা কি করতেছে, আমাদের এই যে এই বরাবর ক্রিয়া করতেছে, এই বরাবর উপরের দিকে ক্রিয়া করতেছে, তাই তো। তাহলে দেখো এখানে কিন্তু আমরা তিনটা ত্রিভুজ পাইছি তিনটা বল দিয়ে, ঠিক আছে। কিভাবে দেখো, আমরা কি করলাম, জাস্ট চিত্রটা অঙ্কন করলাম, অঙ্কন করার পর কি করলাম, বলগুলোকে একটু বর্ধিত করলাম। কিভাবে দেখো, আমাদের এটা সাপোর্ট ছিল, সাপোর্ট থেকে এখানে ঝুলানো ছিল এইভাবে, হ্যাঁ। এখন আমরা সাপোর্টের সমান্তরাল করে একটা এভাবে রেখা অঙ্কন করব, ঠিক আছে। খাতায় তোমরা এভাবে অঙ্কন করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এভাবে একটা রেখা সমান্তরাল করে অঙ্কন করলাম। এখন আমাদের এখানে যে 10 কেজি বলটা ছিল এটাকে আমরা বর্ধিত করে দিলাম এইদিকে, তাহলে এখানে একটা ত্রিভুজ হলো। আবার এখানে যে 15 কেজি বল ছিল নিচের দিকে, সেই 15 কেজি বলটাকে আমরা এভাবে বর্ধিত করলাম, তাহলে এখানে একটা ত্রিভুজ হলো। আবার উপরের দিকে যে প্রতিক্রিয়া বলটা ছিল সেটাকে আমরা পেছন দিকে বর্ধিত করে দিলাম, তাহলে এখানে একটা ত্রিভুজ হলো। এখন এই ত্রিভুজগুলো থেকেই আমরা ত্রিকোণমিতির মাধ্যমে এই লম্ব দূরত্বগুলো বের করব, ঠিক আছে। তাহলে আসো একটু ভালোভাবে খেয়াল করো বিষয়টা। দেখো আমাদের এখানে কি ছিল, এখানে আমাদের এই কোণটা দেওয়া ছিল থিটা, অর্থাৎ এই কোণটার ভ্যালু আমরা জানি থিটা, আবার এটার ভ্যালু জানি হচ্ছে থিটা, ঠিক আছে। এখন আমাদের এই যে এই পুরো বাহুটার দৈর্ঘ্য কি ছিল ভাইয়া, পুরো বাহুটার দৈর্ঘ্য ছিল হচ্ছে 2a, অর্থাৎ এই যে এখান থেকে বি থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা ছিল কি 2a, যেটা আমরা ধরে নিলাম। এখন তাহলে তোমরা আগে এই যে 10 কেজি বল দিয়ে যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজটা খেয়াল করো, ঠিক আছে। এই ত্রিভুজটা খেয়াল করো। তাহলে এখানে আমাদের দেখো তো এটা হচ্ছে বি বিন্দু এবং 10 কেজি বলটার ক্রিয়া রেখা হচ্ছে এটা। তাহলে এই 10 কেজি বলটা বি বিন্দু থেকে এই যে এই পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে না, এই পরিমাণ দূরত্বে কিন্তু অবস্থান করতেছে। তাহলে এখন যদি আমরা এই 10 কেজির সঙ্গে এই যে বাহুটা আছে এই বাহুর দৈর্ঘ্যটা গুণ করে দেই তাহলে কি পাবো, তাহলে কিন্তু ভাই আমরা এখানে ওই বি বিন্দুর সাপেক্ষে 10 কেজি বলের মোমেন্টের পরিমাণটা পাবো। তাহলে এখন দেখো এই টোটালটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2a, কিন্তু এই বলটা ক্রিয়া করতেছে একদম কোথায়, দেখো তো মাঝখানে না, একদম মাঝখানে ক্রিয়া করতেছে। এই বলটা মাঝখানে কি জন্য ক্রিয়া করতেছে বা ভরকেন্দ্র দিয়ে কি জন্য ক্রিয়া করতেছে এটা তোমরা পরবর্তীতে ভরকেন্দ্রের একটা অধ্যায় আছে সেই অধ্যায়ে গেলে বুঝতে পারবে। এখন জাস্ট আপাতত মনে রাখো যে এই বলটা একদম এই দণ্ডের মাঝ বরাবর অর্থাৎ মাঝখান থেকে ক্রিয়া করতেছে, ঠিক আছে। তাহলে যেহেতু মাঝখান থেকে ক্রিয়া করতেছে তাহলে পুরো দণ্ড হচ্ছে 2a, তাহলে মাঝখান হলে কি হবে, 2 দ্বারা ভাগ করে দিলে শুধু a হবে। তাহলে আমাদের এই বাহুটা হচ্ছে a, ঠিক আছে।
তাহলে আমরা কোণ পাইলাম থিটা, বাহু পাইলাম এ। এখন আমরা দেখো তো ভাইয়া কি করতে পারবো, এখান থেকে আমরা এই যে এই বাহুটার মান কিন্তু বের করতে পারবো। কিভাবে দেখো, আমরা এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, দেখো এটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে সমকোণ, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ হলে কি হবে, এই যে আমরা জানি কি কোণ কার সঙ্গে দেওয়া থাকে, অতিভুজ এবং ভূমির সঙ্গে কোণ দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই যে আমাদের এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমাদের লম্ব, ঠিক আছে। তাহলে আমাদের লাগবে কি দেখো তো, এই ত্রিভুজের যদি আমরা এই লম্বটা বের করতে পারি, তাহলে বি থেকে এই 10 কেজি বলের কি পাবো, লম্ব দূরত্ব পাবো। তাহলে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কোন কোন হচ্ছে এর এ দিয়ে সম্পর্ক করতে পারবো, সাইন থিটা দিয়ে করতে পারবো। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি লম্ব ভাগ ভাগ অতিভুজ, ঠিক আছে। তাহলে এখানে আমরা ধরলাম লম্বটার নাম দিলাম এল1, ঠিক আছে। তাহলে এখন দেখো তো সাইন থিটা ইজ ইকুয়াল টু কি পাবো, এল1 ডিভাইডেড বাই এ, কি এ, এখানে দেখো অতিভুজ কি, এই যে অতিভুজ হচ্ছে এ, ঠিক আছে, অতিভুজ হচ্ছে এ। তাহলে এই এ কে যদি আমরা এই পাশে পার করে দিই, তাহলে কিন্তু প্রথম 10 কেজির জন্য আমাদের যে লম্ব দূরত্বটা সাইন থিটা ইন্টু এ, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। দেখো আমরা কিন্তু একটা পেয়ে গেলাম, এই ত্রিভুজ থেকে এই বাহুটাই হচ্ছে আমাদের এই বি থেকে এই 10 কেজি বল পর্যন্ত লম্ব দূরত্ব, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে কি করব, এই যে প্রতিক্রিয়া যে বলটা আছে পি, এটার লম্ব দূরত্ব বের করব, ঠিক আছে। কোনটা, এই যে প্রতিক্রিয়া বল পি, সর্বশেষে আমরা এটা বের করব, কারণ এখানে একটু আমাদের ভেজাল আছে। তাহলে দেখো এখানেও সেম ভাবে আমাদের কি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে সরি এটা ভূমি না, এটা হচ্ছে লম্ব, এবং এটা হচ্ছে ভূমি। এটা ভূমি হওয়ার কারণ কি, কারণ অতিভুজ এবং ভূমির মধ্যে কোণ দেওয়া থাকে সব সময়, ঠিক আছে। তাহলে আমরা লাগবে কি, আমাদের বি থেকে এই বলের প্রতিক্রিয়া পর্যন্ত লম্ব দূরত্ব লাগবে। তাহলে লম্ব দূরত্ব কোনটা, লম্ব দূরত্ব হচ্ছে এইটা। তাহলে কি করতে হবে ভাইয়া, এখানেও আমরা সাইন দিয়ে সেম ভাবে এই বিষয়টা বের করে নিব। তাহলে আমরা কি জানি, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই কি ভাইয়া, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের দেখো তো অতিভুজ কি, অতিভুজ হচ্ছে আমাদের এখন এই পুরো বাহুটা, আগে কি ছিল অর্ধেক বাহু, এখন হচ্ছে পুরো বাহু। তাহলে পুরো বাহুর ভ্যালু কত, 2a। তাহলে এখানে তোমরা 2a দিয়ে দাও, 2a দিয়ে দেওয়ার পর এখন কি করবা, এটা আমরা পাইলাম কি, এটা আমরা পাইলাম হচ্ছে লম্ব, সরি 2a এটা না, লম্ব পাইলাম কোনটা, লম্ব ধরলাম হচ্ছে এটা হচ্ছে L2, ঠিক আছে। তাহলে L2 ডিভাইডেড বাই আমাদের অতিভুজ হচ্ছে 2a। এখন এই 2a কে এই পাশে পার করে দাও, তাহলে L2 ইজ ইকুয়াল টু 2a সাইন থিটা। তাহলে দেখো আমরা কিন্তু এই প্রতিক্রিয়া বলের জন্য, এই যে দেখো প্রতিক্রিয়া বলের জন্য এখান থেকে যে লম্ব দূরত্বটা আমরা পাবো সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই যে এটা 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 ওটা না এটা, ঠিক আছে, এটা আমরা কিন্তু পেয়ে গেলাম কই থেকে, বি বিন্দু থেকে। তাহলে আমরা কিন্তু L2 এর ভ্যালু পেয়ে গেলাম, সেটা কি, এই যে 2a sin থিটা, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, আমাদের 3 নাম্বার যে 15 কেজি বলটা ছিল, এই 15 কেজি বলের জন্য কি করব, আমরা লম্ব দূরত্ব বের করব। তো এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে, এই জায়গাটা একটু খুব মনোযোগ দিয়ে একদম সূক্ষ্মভাবে খেয়াল করো। কিভাবে দেখো, আমাদের এই ত্রিভুজটা আমি একটু বাহিরে অঙ্কন করি, ঠিক আছে। এই ত্রিভুজটা, ছোট ত্রিভুজটা যেটা নিয়ে প্রথম কাজ করলাম, তাহলে এই ত্রিভুজটা কি রকম, এরকম না, ত্রিভুজটা কিন্তু এইরকম। এই ত্রিভুজের এই কোণ কোনটা ভাইয়া, এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি। এখন আমরা কি করব, এই কোণটা বের করব। তাহলে এই কোণটা যদি আমরা বের করতে চাই কি করতে হবে ভাইয়া, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে কি করবা, 180 থেকে এই বাকি দুইটা কোণ বাদ দিয়ে দিবা, থিটা মাইনাস আবার 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 180 থেকে যদি তুমি এই কোণ আর এই কোণ বাদ দিয়ে দাও, তাহলে কি পাবা, এই কোণ পাবা। তাহলে এই কোণ কত হবে দেখো তো, এই কোণ ধরলাম আমরা আপাতত ধরে নিলাম এ কোণ, ঠিক আছে। তাহলে এ কোণ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 90, অর্থাৎ 180 থেকে 90 বাদ দিলে 90 মাইনাস থিটা। তাহলে আমাদের এই কোণের ভ্যালু হচ্ছে 90 মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে এখন আমাদের লাগবে কি দেখো তো, আমরা যদি এই ত্রিভুজ থেকে লম্ব দূরত্বটা বের করতে চাই, তাহলে আমাদের এই জায়গার একটা কোণ লাগবে, কিন্তু এই কোণটা আমরা জানি না। তাহলে এই কোণটা আমরা কিভাবে বের করব, এখন একটু খেয়াল করো, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির মধ্যে আমরা এতটুকুর ভ্যালু পাইলাম কত, এই যে উপরের যে ত্রিভুজটা ছিল, এই উপরের ত্রিভুজের টোটালটা মিলে হচ্ছে 90, এই টোটালটা মিলে হচ্ছে 90। যদিও জায়গাটা একটু হিজিবিজি হয়ে গেছে, তোমরা একটু বুঝে নাও। এই যে টোটালটা মিলে হচ্ছে, অর্থাৎ এই যে আমাদের এই বাহু থেকে নিচের বাহু পর্যন্ত কোনটা কত, 90 ডিগ্রি। কারণ কি, আমরা টি শেপে জয়েন দিয়েছিলাম, তাই না, টি শেপে জয়েন দিয়েছিলাম। তাহলে এখানে কি হচ্ছে, 90 ডিগ্রি তৈরি হচ্ছে না, 90 ডিগ্রি তৈরি হচ্ছে কিন্তু। তাহলে এখানে আমাদের 90 ডিগ্রি, তার মধ্যে আমরা উপরের ত্রিভুজের এই যে এই কোণটা পাইলাম হচ্ছে কত, কত পাইলাম, 90 মাইনাস থিটা। এখন তাহলে আমাদের লাগবে হচ্ছে এই যে নিচের, তাহলে এই টোটালটা যদি 90 ডিগ্রি হয়, এই উপরের টুকু যদি হয় হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে নিচের টুকু কি হবে, নিচের টুকু হবে কি, আমরা যদি 90 থেকে
এই কোণটা অর্থাৎ এই কোণটা বাদ দেই, তাহলে আমি বিষয়টা আরেকবার একটু ভালো করে অঙ্কন করি। হ্যাঁ, দেখো এরকম, তাহলে এইটুকু হচ্ছে 90 মাইনাস থিটা, আমাদের লাগবে হচ্ছে এইটুকু, কিন্তু এই টোটালটুকু কত, টোটালটুকু হচ্ছে 90। তাহলে এই 90 থেকে যদি আমরা এইটুকু বাদ দিই তাহলে কি হতো, এইটুকু পাবো না, এটুকু কিন্তু পাবো। তাহলে তোমরা কি করবা এখন, 90 মাইনাস এই যে এই কোণটা, অর্থাৎ এই যে এই কোণটা বাদ দাও, 90 মাইনাস থিটা, তাহলে কি হবে, এ কোণ ইজ ইকুয়াল টু, এ কোণ ইজ ইকুয়াল টু হবে হলো এই 90, দেখো 90 এখানে মাইনাস হয়ে গেল, 90 এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এই 90 90 কাটা, তাহলে এ কোণ ইজ ইকুয়াল টু আমরা পেলাম থিটা। তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু এই কোণের ভ্যালু পাইলাম কি, এই কোণের ভ্যালু পাইলাম থিটা, ঠিক আছে। তাহলে আমাদের কোণ নির্ণয় শেষ। এখন আমাদের কি করতে হবে, বি বিন্দু থেকে এই 15 কেজি যে বলটা আছে এই বল পর্যন্ত এই যে লম্ব দূরত্ব দেখো, এটা আমাদের কি লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব যদি হয়, আমাদের বি বিন্দুটা কি ছিল, বি বিন্দুটা ছিল মিডল পয়েন্ট। তাহলে মিডল পয়েন্ট থেকে আমাদের দেখো তো এই যে এখানে যে অতিভুজটা আছে, এই যে এটা কি, এটা আমরা বলতে পারবো হচ্ছে এ, ঠিক আছে। কারণ কি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমরা যদি এখানে একটু কল্পনা করি এভাবে, দেখো ঠিক আছে, এভাবে কল্পনা করি, তাহলে এটা যদি অতিভুজ হয়, এটা যদি মিডল পয়েন্ট হয় ওই বাহুর, তাহলে এটা হবে এ। কারণ টোটালটা ছিল কি, টোটালটা ছিল হচ্ছে 2a, তাহলে এইটুকু কত হবে, এইটুকু হবে হচ্ছে এ। তাহলে আমাদের এখানে আবার, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে আমাদের লম্ব দূরত্ব কোনটা, লম্ব দূরত্ব হচ্ছে হলো এই যে এটা, এটা ঠিক আছে, এটা আমাদের, এটা হয়তো আর্ট করতে একটু ভুলেছে, তোমরা ওখানে দেখো না, এখানে দেখো লম্ব দূরত্ব হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ এ, এটা আমাদের বের করতে হবে এই বাহুটা। তাহলে আমাদের এখানে এ জানা আছে এবং এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এখন দেখো তো আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে এবার ভূমি। তাহলে এবার যেহেতু ভূমি লাগবে, তাহলে ভূমির সঙ্গে কিসের সম্পর্ক ভাইয়া, ভূমির সাথে সম্পর্ক হচ্ছে কজের। তাহলে আমরা এখানে কজ দিয়ে এই মানটা বের করব, তাই না। তাহলে এখানে লিখবো cos থিটা ইজ ইকুয়াল টু কি, ভূমি কি আমাদের, দেখো তো ভূমি হচ্ছে এটা, আমরা ধরলাম L3, ঠিক আছে। তাহলে L3 আমাদের অতিভুজ হচ্ছে, আমাদের কজের সম্পর্ক কি, কজের সম্পর্ক হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে নিচে হবে a। তাহলে L3 কে এখানে রাখে, a কে পাশে পার করে দাও, L3 ইজ ইকুয়াল টু a cos থিটা। তাহলে দেখো আমাদের এই যে a cos থিটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো বিষয়টা যদিও একটু জটিল, তারপরেও আমি যথাসম্ভব সহজ করে বলার চেষ্টা করছি। তোমরা আশা করতেছি বুঝতে পারছো এই পর্যন্ত। এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে পরবর্তী পার্ট কখনোই আর আটকিবা না তোমরা, ঠিক আছে। তাহলে এখন আসলে আমি পরবর্তী অংশটুকু লিখে দিই। এখন তোমরা লিখবা বি বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই, অর্থাৎ বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে পাই। বি বিন্দুর সাপেক্ষে কি হবে, সামেশন অফ মোমেন্ট বি ইজ ইকুয়াল টু 0 হবে, এবং এটা হবে আমাদের ঘড়ির কাঁটার দিকে পজিটিভ, এই চিহ্নটা তোমরা দিয়ে দিবা, ঠিক আছে। এরপর নিচে কি করবা, আমাদের এই তিনটা বলের মোমেন্ট এখানে বের করে ফেলবা। তাহলে প্রথম বল কি ছিল, 15 কেজি বল। তাহলে 15 কেজি বলটা কি হবে, দেখো তো পজিটিভ মোমেন্ট দিবে নাকি নেগেটিভ মোমেন্ট দিবে। যদি বি বিন্দুর সাপেক্ষে হয় তাহলে এটা কিন্তু পজিটিভ মোমেন্ট দিচ্ছে, কারণ কি এটাকে এই দিকে ঘোরাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে। তাহলে 15 গুণন আমাদের লম্ব দূরত্ব কত, a cos থিটা, তাহলে a cos থিটা। এরপর ভাই দেখো তো পরবর্তী যে বলটা আছে 10 কেজি, এটা কি করবে, বি বিন্দুর সাপেক্ষে 10 কেজিটা কি হবে, এই 10 কেজিটা এইভাবে ক্রিয়া করবে না, এই 10 কেজিটা এটাও কিন্তু পজিটিভ মোমেন্ট দিবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ মোমেন্ট, অর্থাৎ 10 ইন্টু আমাদের কত ছিল, 10 ইন্টু ছিল a sin থিটা, ঠিক আছে। তাহলে a sin থিটা। এখন আমাদের যে প্রতিক্রিয়া বলটা ছিল, তাহলে এটা দেখো তো এটা কি করবে, এটা আমাদের যেহেতু এদিকে ক্রিয়া করতেছে, তাহলে এটা কি করবে, এটা নেগেটিভ মোমেন্ট দিবে, অর্থাৎ এটা এদিকে ঘোরাবে। তাহলে এটা এদিকে কোন দিক, এদিকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে নেগেটিভ। তাহলে এটা হবে হচ্ছে কত, আমাদের 35 কেজি বল ছিল এবং আমাদের লম্ব দূরত্ব ছিল কত ভাই, দেখো তো 2a sin থিটা। তাহলে 2a sin থিটা ইজ ইকুয়াল টু 0, যেহেতু বিন্দুতে মোমেন্ট ইজ ইকুয়াল টু আমরা কি করছি, 0 ধরছি, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই মাইনাসটাকে ওই পাশে পার করে দিই। তাহলে 15a cos থিটা প্লাস 10a sin থিটা ইজ ইকুয়াল টু, দেখো তো এই 35 সাথে 2 গুণ করলে কি হয় 70, আবার এই পাশে মাইনাস ছিল ওই পাশে গেলে কি হবে পজিটিভ, তাহলে 70 কি হবে 70a sin থিটা, ঠিক আছে। এখন তাহলে কি করব ভাই, দেখো এখন আমরা উভয় পাশে এই সাইন এ দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে। কি করব, সাইন এ দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা যদি সাইন এ দিয়ে উভয় পাশে ভাগ করি, তাহলে এটা হবে 15a cos থিটা ডিভাইডেড বাই a
সাইন থিটা আবার প্লাস 10a সাইন থিটা ডিভাইডেড বাই a সাইন থিটা ইজ ইকুয়াল টু 70a সাইন থিটা ডিভাইডেড বাই a সাইন থিটা। তাহলে এই সাইন থিটা এ সাইন থিটা আর এ সাইন থিটা, আর এই পাশের এই হচ্ছে এ সাইন থিটা এবং এ সাইন থিটা কেটে যাবে এবং এখান থেকে শুধু এ কেটে যাবে। তাহলে আমরা সর্বশেষে আমরা কি লিখতে পারবো, আমরা বিষয়টা একটু এই সাইডে লিখি। এই পাশে নিয়ে আসলে কি হবে দেখো তো, আমাদের এখান থেকে সবগুলো কাটাকাটি হয়ে গেল, থাকলো কি এই পাশে থাকলো হচ্ছে 15 cos থিটা ডিভাইডেড বাই শুধু সাইন থিটা প্লাস 10, এই পাশে থাকলো হচ্ছে শুধু 70। ঠিক আছে, তাহলে এই 10টাকে আমরা এই পাশে পার করে দিই। 10টাকে যদি এই পাশে পার করে দিই তাহলে 15 cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু, এটা ছিল প্লাস, ওই পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে 70 থেকে 10 বাদ দিলে ডাইরেক্ট 60 লিখে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, এই 15টাকে আবার ওই পাশে পার করে দিব। তাহলে এই পাশে ছিল গুণ cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লিখব, আমাদের এই পাশে ছিল কি গুণ, ওই পাশে গেলে হবে ভাগ, তাহলে 60 ভাগ 15। ঠিক আছে, এখন আমরা কি করবো ভাই দেখো তো, আমরা দুই পাশেই ভগ্নাংশটাকে কি করবো, উল্টায় দিব। উল্টায় দিলে কি হবে দেখো, আমরা এই পাশে সাইনকে উপরে নিয়ে যাবো, কসকে নিচে নিয়ে যাবো, এই পাশে 15কে উপরে নিয়ে যাবো, 60কে নিচে নিয়ে যাবো। তাহলে কি করতে পারবো, আমরা উল্টায় দিতে পারি এভাবে সেম ভাবে। তাহলে আমরা কি হবে দেখো, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকুয়াল টু 15 ভাগ 60। তাহলে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আমরা জানি ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা 60 লিখতে পারি। এখন আমরা এই পাশে থিটা রেখে ট্যান ইনভার্স দিয়ে এভাবে লিখতে পারি। ঠিক আছে, 15 ভাগ 60। এখন তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলেই আমাদের সেই সোনার হরিণ থিটার ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, কত, 15 ভাগ 60, তাহলে এটা হবে 14 দশমিক, অর্থাৎ আমি ডিগ্রিতে লিখি পুরোটা, 14 ডিগ্রি 2 মিনিট 10 সেকেন্ড 10.48 সেকেন্ড, অর্থাৎ অ্যান্সারটা হবে 14 ডিগ্রি 2 মিনিট 10.48 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করতেছি বিষয়টা আমি যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি তোমরা না বুঝে থাকো ক্লাসটা আরেকবার রিপিট করো, বিশেষ করে এই 3টা বলের লম্ব দূরত্ব বের করার যে পার্টটা আছে ওই পার্টটা একটু বারবার দেখার চেষ্টা করো, তাহলে আশা করতেছি আর কোনো কিছু তোমরা সমস্যায় পড়বে না। ঠিক আছে, এর মধ্যে ঝামেলা হচ্ছে সব থেকে বেশি এই যে 15 কেজি বলের যে লম্ব দূরত্ব, কারণ এটার হচ্ছে আমাদের থিটা কোণ দেওয়া ছিল না। ঠিক আছে, এখানে আমাদের থিটা কোণটা দেওয়া ছিল না, সেই জন্য আমাদের এটা একটু ঝামেলা হয়ে গেছিল। ঠিক আছে, তো আমি আশা করতেছি ভালোভাবে বুঝাইতে পারছি, তোমরাও আশা করতেছি বুঝতে পারছো। আর ম্যাথটা তোমরা কয়েকবার প্র্যাকটিস করো, তাহলে আশা করতেছি আর কোনো সমস্যা থাকবে না। এখন আমি তোমাদের এই অধ্যায়ের সর্বশেষ আরেকটা ম্যাথ করাবো, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাথটা দেখো আমাদের আমি প্রশ্ন রেখে দিয়েছিলাম, আমাদের প্রশ্নে দিয়ে দিছিল। ঠিক আছে, আমাদের প্রশ্নে এই ম্যাথটা দিয়ে দিছিল, তো এই ম্যাথটা আমি সমাধান করে এই অধ্যায়টা এখানে শেষ করব। এখন ভাই আমি তোমাদের এই অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ তোমাদের উদাহরণতে আরো সমাধান করাবো। তো এই ম্যাথটা তোমাদের, অর্থাৎ আমরা যখন 3rd সেমিস্টারে ছিলাম তখন আমাদের এই টাইপের একটা ম্যাথ দেওয়া হয়েছিল, সেটা প্রায় এই টাইপেরই, জাস্ট আমাদের কোনটা হয়তো বা এই পাশে থিটা দেওয়া ছিল এবং এই পাশে 60 ডিগ্রি দেওয়া ছিল, তো দুইটা একই জিনিসই, জাস্ট তোমরা আমি এটা করাই দিচ্ছি, তোমাদের হয়তো নতুন বই আমাদের এই ম্যাথটা দেওয়া হয়েছে, তোমরা সেটা সমাধান করবা। ঠিক আছে, তো এখন আসো আমরা কিভাবে এই টাইপের ম্যাথগুলো সমাধান করব সেটা বোঝার চেষ্টা করি। তো প্রথমে আগে প্রশ্নটা পড়ি, চিত্রে প্রদর্শিত এবি দণ্ডটি পি বিন্দুতে 500 কেজি ওজন বহন করছে। অর্থাৎ চিত্রে প্রদর্শিত যে এবি একটা দণ্ড আছে, এই দণ্ডটা পি বিন্দুতে 500 কেজি একটা বল বহন করতেছে। ঠিক আছে, এখন দ্বন্দ্বটির সাম্যাবস্থায় থাকলে এম এন বিন্দুতে ওজন এবং কিউ এর মান নির্ণয় করো। অর্থাৎ আমরা যদি এই দণ্ডটা সাম্যাবস্থায় থাকে তাহলে আমাদের এই এম এন বলের মান এবং এই থিটা এর ভ্যালু বের করতে হবে, তাই তো। এবং এখানে বলা হয়েছে কি পুলিদ্বয় ঘর্ষণবিহীন, যদিও ঘর্ষণবিহীন হয় না, কিন্তু আমরা এই ম্যাথের মধ্যে যেহেতু বলে দেওয়া আছে আমরা ধরে নিব ঘর্ষণবিহীন। কারণ কি, ঘর্ষণ থাকলে আমাদের এখানে কিছু পরিমাণ শক্তি লস হতো, যেটা আমরা এখানে ওইভাবে বের করতে পারতাম না। যেহেতু বলে দিচ্ছে যে ঘর্ষণবিহীন, তাহলে আমরা ঘর্ষণবিহীন ধরে ম্যাথটা করব। তো ম্যাথটা করার আগে ভাই তোমরা কি করবে, এটার একটা সরল ডায়াগ্রাম অঙ্কন করে নিবা, তাহলে ম্যাথটা তোমাদের করতে খুবই সহজ হবে। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা এই ডায়াগ্রামের সাহায্যে চিত্রটা মানে আমাদের ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। তো এখানে আমাদের কি কি নির্ণয় করতে হবে ভাইয়া, দেখো এখান থেকে আমাদের এম এর ভ্যালু নির্ণয় করতে হবে এবং এন এর ভ্যালু নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এম একটা ওয়েট, এন একটা ওয়েট। তা সরল চিত্রে আমরা এই এ বিন্দুতে যে ওয়েটটা আছে সেটাকে আমরা ধরলাম ডাব্লিউ এ, এবং বি বিন্দুতে যেটা আছে সেটাকে ধরলাম আমরা ডাব্লিউ বি। ঠিক আছে, তাহলে এই ওয়েটগুলো আবার কি হয়েছে ভাই দেখো তো, দুইটা উপাংশে ভাগ হয়ে গেছে না, দুইটা উপাংশে কিন্তু
ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে উলম্ব উপাংশ, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। তাহলে আমাদের কোণ দেওয়া ছিল কিন্তু কিসের সঙ্গে? আনুভূমিকের সঙ্গে। তাহলে এখানে উপাংশের সঙ্গেও কোণটা আনুভূমিকের সঙ্গেই থাকবে। তাহলে এক্ষেত্রে এখন দেখো আমাদের কি করতে হবে। একবার আমরা কি করব, এই টাইপের যখন ম্যাথ সমাধান করতে বলবে, অর্থাৎ দুইটা আমাদের এম এবং এন এর তোমার হচ্ছে বলের পরিমাণ বা ওয়েটের পরিমাণ বের করতে বলবে, আবার এরকম থিটার ভ্যালু বের করতে বলবে, তখন আমরা কি করব, আমরা এ বিন্দুতে একবার মোমেন্ট নিব, বি বিন্দুতে একবার মোমেন্ট নিব। ঠিক আছে, এখন কোন বিন্দুতে আগে মোমেন্ট নিব সেটা তোমাদেরকে বুঝতে হবে। কিভাবে বুঝবা, দেখো যে বিন্দুতে এরকম অজানা কোণ দেওয়া থাকবে সেই বিন্দুতে তুমি আগে মোমেন্ট নিবা। দেখো এখানে আমাদের অজানা কোণ থিটা হচ্ছে বি পয়েন্টে দেওয়া আছে, তাই না? তাহলে এখানে আমরা আগে মোমেন্ট নিব। আবার যদি তোমাদের এখানে থিটা দেওয়া থাকতো তাহলে আমরা আগে এ পয়েন্টে মোমেন্ট নিতাম। তাহলে আগে তোমরা দেখবা অজানা কোণ কোন পাশে দেওয়া আছে সেই পাশে আগে তোমরা মোমেন্টটা ক্যালকুলেশন মানে মোমেন্টটা ধরবা। ঠিক আছে, মোমেন্টটা ধরে মোমেন্টটা শুরু করবা। তাহলে আমরা প্রথম কি করব, বি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করব। তাহলে সামেশন অফ মোমেন্ট বি ইজ ইকুয়াল টু 0। কি জন্য 0? কারণ আমাদের এই পুরো সিস্টেমটা কি আছে, সাম্যাবস্থায় আছে। তাহলে এদিকে হচ্ছে আমরা পজিটিভ ধরবো, পজিটিভ ধরে কল্পনা করব, মানে ম্যাথ সমাধান করব। তাহলে এখন দেখো তো আমাদের এখানে বি বিন্দুর সাপেক্ষে এখানে বল আছে কোনটা কোনটা? বি বিন্দুর সাপেক্ষে বল আছে হচ্ছে এই পি বলটা, এবং এখানে আমাদের এখান থেকে দেখো বি বিন্দুর সাপেক্ষে বল আছে এই পি বলটা, এবং এখানে এই যে ডাব্লিউ এ বলটা আছে। ঠিক আছে, কিন্তু এখানে এই বলটা কাজ করতেছে না। কি জন্য এই বলটা কাজ করতেছে না? কারণ এটা একদম বি বিন্দুতেই ক্রিয়া করতেছে, এই জন্য। ফলে এর এই ডাব্লিউ বি এর বি বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 0, এই জন্য আমাদের এখানে কোনো মোমেন্ট উৎপন্ন হবে না। ঠিক আছে, তাহলে এখন বি বিন্দু থেকে পি বিন্দুতে একটা বি বিন্দু থেকে অর্থাৎ বি বিন্দুর সাপেক্ষে পি বলের একটা মোমেন্ট হবে, ডাব্লিউ এ বলের একটা মোমেন্ট হবে। তাহলে আসলে আমরা মোমেন্টটা লিখে ফেলি। তাহলে প্রথম যেহেতু আমাদের পি বিন্দুটা বি থেকে কাছে, তাহলে ওইটা আগে লিখি। দেখো তো আমাদের পি বিন্দুতে যে বলটা আছে এখানে এই বি বিন্দুর সাপেক্ষে মোমেন্টটা কোন দিকে দিচ্ছে? মোমেন্টটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে দিচ্ছে। অর্থাৎ বি বিন্দুর সাপেক্ষে যদি আমরা পি বলটা এখানে দেই, কি হচ্ছে, নিচের দিকে যদি টানি তাহলে কি হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, অর্থাৎ এইদিকে ঘুরতেছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পি বিন্দুর মোমেন্টটা কি? ঋণাত্মক মোমেন্ট। তাহলে মাইনাস কত? 500। যেহেতু বলটা একদম ডাইরেক্ট লম্ব বরাবর ক্রিয়া করতেছে, তাহলে এই বলটার কোনো উপাংশ থাকবে না, সেজন্য আমরা ডাইরেক্ট 500 গুণন কি করব, বল গুণন লম্ব দূরত্ব কত? 40 সেন্টিমিটার। তাহলে 40 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, এরপরে দেখো তো ভাইয়া আমাদের পরবর্তী যে বলটা আছে ডাব্লিউ এ, এটা আমাদের বি বিন্দুর সাপেক্ষে কি মোমেন্ট দিচ্ছে? এটা আমাদের কিন্তু পজিটিভ মোমেন্ট দিচ্ছে। যদি বি বিন্দু এটা হয়, এখানে কিন্তু আমাদের এই আনুভূমিক উপাংশটা কাজ করে না। কি জন্য কাজ করে না? আমি কিন্তু প্রথম ম্যাথে এটা বুঝাইছিলাম, এখন আমি আর বলতেছি না এটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের জাস্ট এই উলম্ব উপাংশটা মোমেন্ট সৃষ্টি করবে। সেটা কোন দিকে করবে? দেখো তো উলম্ব উপাংশটা এদিকে। তাহলে বি বিন্দুর সাপেক্ষে যদি আমরা উপরের দিকে টানি তাহলে কোন দিকে ঘুরতেছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, অর্থাৎ এই দিকে ঘুরতেছে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, সেজন্য এখানে কি হবে? পজিটিভ মোমেন্ট সৃষ্টি হবে। তাহলে এখানে আমাদের মোমেন্ট কি হবে ভাইয়া? মোমেন্ট হবে হচ্ছে এখানে আমাদের টোটাল ডিসটেন্স কত? এ পর্যন্ত। এখানে আমাদের কি, এটা হচ্ছে এ। তাহলে এই বি থেকে এ পর্যন্ত টোটাল ডিসটেন্স হচ্ছে 40 এবং 20, দুইটা সমষ্টি 60। তাহলে বল হচ্ছে ডাব্লিউ এ কি, ডাব্লিউ এখানে কিন্তু উপাংশে ভাগ হয়ে গেছে। দেখো ডাব্লিউ এ কি হয়েছে? উপাংশে ভাগ হয়ে গেছে। তাহলে আমাদের লাগবে হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে কোণ আছে হচ্ছে ভূমির সঙ্গে, তাহলে উলম্ব উপাংশ কি হবে ভাইয়া? ডাব্লিউ এ সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, এর সঙ্গে আমাদের এখন কি করতে হবে? লম্ব দূরত্ব এই 40 আর এই 20 টোটাল মিলে 60 গুণ করে দিতে হবে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। কারণ আমরা কি জানি, সাম্যাবস্থায় মোমেন্ট ইজ ইকুয়াল টু কি হয়? 0 হয়। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে তোমার কি করতে হবে? আগে আমরা কি করি, এই এটাকে ওই পাশে পার করে দিই, কারণ এটা কি ঋণাত্মক। আর 500 আর 40 গুণ করলে কত হবে ভাই? দেখো তো 500 আর 40 গুণ করলে হবে মনে হয় 20,000 নাকি 2,000? 20,000 মনে হয়। 500 গুণন 40, ঠিক আছে, তাহলে আমাদের হবে 20,000। তাহলে এখানে আসবে হচ্ছে ডাব্লিউ এ সাইন 60 ডিগ্রি ইন্টু 60 ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 20,000। এটা আমাদের এই পাশে নেগেটিভ ছিল, সাইড চেঞ্জ করার ফলে পজিটিভ হয়ে গেল। এখন এখান থেকে তোমরা কি করবা? ডাব্লিউ এটাকে রেখে বাকিটাকে ওই পাশে পার করে দাও। তাহলে আমরা কি পাবো? ডাব্লিউ এর একটা ভ্যালু পাবো। ঠিক আছে, এটা দিয়ে এখন ভাগ করে দাও 20,000 কে। ভাগ হচ্ছে 60 সাইন কত ভাইয়া? সাইন 60। তাহলে পাবা হলো 384.9। কি আমাদের বল কিসে ছিল? বল ছিল হচ্ছে কেজিতে। তাহলে ডাব্লিউ এ ইজ ইকুয়াল টু 384.9 কেজি। এটা আমরা কি পাইলাম? আমরা এই ডাব্লিউ এর একটা ভ্যালু পেলাম। তাহলে ডাব্লিউ এটাই কি? ডাব্লিউ এটাই কিন্তু আমরা জানি, আমরা কি ধরে নিয়েছিলাম? এমটাকেই ডাব্লিউ এ ধরে নিয়েছিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের এম এর মান। তাহলে একটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করবো ভাইয়া? এখন আমরা সেম ভাবে এ বিন্দুর সাপেক্ষে এই সিস্টেমটার মোমেন্ট বের করব। ঠিক আছে,
তাহলে এখন যদি আমরা এ বিন্দুতে মোমেন্ট নেই, তাহলে এই বলটা অর্থাৎ এই যে এখানে ডাব্লিউ এ যে বলটা আছে এটার কোনো কাজ করবে না, অর্থাৎ এটার জন্য আর কোনো মোমেন্ট পাবো না, কারণ এই বিন্দু এই বলটা একদম এই বিন্দুতেই ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে এই বিন্দু থেকে এই বলের কোনো লম্ব দূরত্ব থাকবে না, ফলে মোমেন্ট শূন্য হবে। এখন তাহলে এখান থেকে আমাদের এই বলের মোমেন্ট এবং এখান থেকে বি বলের মোমেন্টটা বের করতে হবে। তাহলে সামেশন অফ মোমেন্ট এ ইজ ইকুয়াল টু 0, কারণ কি বস্তুটা সাম্য অবস্থায় আছে। এখন তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা মোমেন্ট যদি নেই তাহলে পি বলের মোমেন্ট কি হবে দেখো তো। আমরা যদি এর সাপেক্ষে পি বলটা ক্রিয়া করাই তাহলে কি হবে, আমাদের মোমেন্টটা ঘড়ির কাঁটার দিকে হবে, অর্থাৎ এখানে আমাদের এইবার ঘড়ির কাঁটার দিকে পি বল মোমেন্ট দিবে, ফলে এটা ধনাত্মক মোমেন্ট দিবে। তাহলে 500 গুণন আমাদের দূরত্ব কত 20। হ্যাঁ, এর সঙ্গে আমাদের কি হবে পরেরটা দেখো তো, পরেরটা কি হবে ধনাত্মক নাকি ঋণাত্মক মোমেন্ট। দেখো এই বিন্দুর সাপেক্ষে আমরা যদি এই বি বলের উলম্ব উপাংশ অর্থাৎ এই যে এই উপাংশটা যদি আমরা ক্রিয়া করাই তাহলে কি হবে, এই উলম্ব উপাংশটা এদিকে কাজ করতেছে, তাহলে আমরা যদি এদিকে ক্রিয়া করাই তাহলে কোন দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। কিন্তু তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে কি হয়, ঋণাত্মক মোমেন্ট দেয়, তাহলে এখানে আমাদের সেজন্য মাইনাস দিতে হবে। ফলে আমাদের এখানে মোমেন্ট কি হবে, ডাব্লিউ বি এর উলম্ব উপাংশ কি হবে, কোন দেখো কার সঙ্গে আছে, কোন আছে ভূমির সঙ্গে, তাহলে উলম্ব উপাংশ হবে হলো কত, ডাব্লিউ বি সাইন থিটা। এখানে কিন্তু আমরা থিটার ভ্যালু জানি না, তাহলে এখানে হবে হচ্ছে ডাব্লিউ বি সাইন থিটা। এর সঙ্গে আমাদের দূরত্ব কত ভাইয়া, 60 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে কি করবা, এখান থেকে তোমরা এই ডাব্লিউ বি সাইন এটাকে আমরা ওই পাশে পার করে দেবো, যেহেতু এটা কি নেগেটিভ, তাহলে সাইড চেঞ্জ করলে এটা কি হয়ে যাবে, পজিটিভ। তাহলে এই আমাদের 500 আর হচ্ছে এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে হচ্ছে 10,000, একক দশক শতক হাজার অযুত ইজ ইকুয়াল টু আমাদের এই পাশে হবে হচ্ছে 60 ডাব্লিউ বি সাইন থিটা। এখন আমরা কি করব, ডাব্লিউ বিটাকে রেখে এই 60টাকে পার করে দিব, ডাব্লিউ বি সাইন থিটাকে রেখে দেবো। ঠিক আছে, রেখে বাকিটাকে পার করে দিব, কি হবে তাহলে এই পাশে আসলে 1000 ভাগ হবে কি ভাইয়া, 1000 ভাগ হবে হলো 60, 1000 না 10,000। তাহলে এটা করলে কত পাবা, এটা ক্যালকুলেশন করলে পাবা হলো 10,000 ভাগ 60 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 166.67 কেজি। 166 কেজি হবে না, এটা 66.67 শুধু হবে। ঠিক আছে, কারণ কি আমাদের এখনো আমরা কিন্তু এই সাইনটাকে এখান থেকে ভ্যানিশ করতে পারি না, ফলে এখানে আমাদের কোনো একক দেওয়া যাবে না। তোমাদের বইয়ে কত আসছে, বইয়ে আচ্ছা এখানে কেজি হিসেবে দেওয়া আছে, তাহলে আমরাও কেজি হিসেবেই দিই। ঠিক আছে, অর্থাৎ এই সাইনটাকে এই পাশে পার করে দিলেই পরে এটা আমাদের ফুল ডাব্লিউ বি এর মান পাবো। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিই। ঠিক আছে, এখন আমরা কি করব ভাইয়া, এখানে আমরা এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই সিস্টেমটাতে যতগুলো আনুভূমিক বল আছে, ঠিক আছে, সবগুলো আনুভূমিক বলের সমষ্টি বের করব। ঠিক আছে, কি করব, সমষ্টি করব, অর্থাৎ সবগুলো আনুভূমিক বলকে যোগ করব। কিন্তু এই সিস্টেমটা যেহেতু কি আছে, সাম্য অবস্থায় আছে, তাহলে সাম্য অবস্থায় থাকার মানে কি, সাম্য অবস্থার শর্ত হচ্ছে আমাদের সামেশন অফ হরিজন্টাল ফোর্স 0 হবে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স 0 হবে এবং সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এই তিনটা জিনিস 0 হলে তখন আমরা বলতে পারবো বস্তুটা সাম্য অবস্থায় আছে। তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, আমাদের এইদিকে হচ্ছে হরিজন্টাল ফোর্স পজিটিভ। ঠিক আছে, এখন তাহলে এখানে আমাদের কি কি হরিজন্টাল ফোর্স আছে দেখো তো ভাইয়া, এই যে এখানে একটা হরিজন্টাল ফোর্স আছে, এখানে একটা হরিজন্টাল ফোর্স আছে, এটা কি হবে, এটা কিন্তু হবে না, এটা কিন্তু ভার্টিক্যাল ফোর্স, এটা কিন্তু হরিজন্টাল ফোর্স না। তাহলে এই দুইটা হরিজন্টাল ফোর্সের সমষ্টি কি হবে, আমাদের 0 হবে। তাহলে ইজ ইকুয়াল টু আমরা কি লিখব, আমাদের এই হরিজন্টাল ফোর্সের উপাংশ, এটা হচ্ছে কি একটা উপাংশ না, এই ডাব্লিউপি এর কিন্তু একটা উপাংশ হচ্ছে আমাদের এই হরিজন্টাল ফোর্সটা। তাহলে এখানে আমাদের এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু হবে হচ্ছে ডাব্লিউ এ, আমাদের যেহেতু আমাদের হরিজন্টাল ফোর্সের সাথে অর্থাৎ ভূমির সঙ্গে বা আনুভূমিক অক্ষের সাথে কোণ দেওয়া আছে, তাহলে আমাদের হরিজন্টাল মানে আমাদের আনুভূমিক উপাংশ কি হবে, আনুভূমিক উপাংশ হবে বল গুণন cos 60 ডিগ্রি। এখন এটা আমাদের দেখো তো ভাইয়া কোন দিকে, এটা আমাদের কিন্তু এই যে বাম দিকে ক্রিয়া করতেছে বলটা, কোন দিকে, কিন্তু আমরা ধরছি কোন দিকে, পজিটিভ, আমরা কিন্তু এই দিকে পজিটিভ ধরছি, তার মানে এই দিকে যে বলগুলো ক্রিয়া করবে সেগুলো কি হবে, নেগেটিভ হবে, ফলে আমাদের এখানে মাইনাস দিতে হবে, প্লাস তারপর আমরা কি করব, প্লাস দেব। কারণ কি দেখো তো, এই যে এই উপাংশটা কোন দিকে ক্রিয়া করতেছে, ডান দিকে ক্রিয়া করতেছে, তার ফলে আমাদের দেখো আমরা কিন্তু ধরছি ডান দিকে পজিটিভ, তাহলে আমাদের এখানে এটা আমাদের পজিটিভ ধরতে হবে। তাহলে এটা উপাংশ কি হবে, এটার উপাংশ হবে দেখো আমাদের আনুভূমিক অক্ষের সাথে আমাদের কোণ দেওয়া আছে, তাহলে এটার উপাংশ হবে হলো ডাব্লিউ বি cos থিটা। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে ডাব্লিউ বি cos থিটা, ডাব্লিউ বি cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের আর কোনো আনুভূমিক বল নেই,
ফলে এই দুইটাই আমাদের এখানে শুধু আছে, শুধু আমরা দুইটাই শুধু এখানে লিখছি, ঠিক আছে। এখন তাহলে আমরা কি করব, এটাকে ওই পাশে পার করে দিই, তাহলে এটা কি হবে, নেগেটিভ ছিল ওই পাশে গেলে পজিটিভ হবে। তাহলে ডাব্লিউ বি cos থিটা ইজ ইকুয়াল টু, ডাব্লিউ এর মান আমরা কত পাইছিলাম ভাই দেখো তো, ডাব্লিউ এর মান কিন্তু আমরা পাইছিলাম, আমরা যদি ওটা মিশায় ফেলছি, ডাব্লিউ এ মেবি ছিল হচ্ছে কত, বই থেকে একটু দেখে নেই, ডাব্লিউ এ ছিল হচ্ছে 384.9, 384.9 কেজি ছিল, ঠিক আছে। তাহলে আমরা ডাব্লিউ এর মানটা এখানে বসে দেই, 384.9 কত আমাদের এখানে cos থিটা, সরি cos থিটা না, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ডাব্লিউ বি cos থিটা এর ভ্যালু পাইলাম কত, 384.9 গুণন cos 60, তাহলে এটা হবে হচ্ছে 192.45, 192.45, ঠিক আছে কেজি। এখন দেখো তো ভাইয়া, এখানে আমরা পাইছিলাম কি ডাব্লিউ বি সাইন থিটা, এখানে পাইছি হচ্ছে ডাব্লিউ বি কস থিটা। এখন এটা আমরা 2 নাম্বার সমীকরণ দিব, ঠিক আছে। এখন এখানে বলবো কি 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করে পাই, অর্থাৎ 1 নাম্বার সমীকরণ ভাগ 2 নাম্বার সমীকরণ, তাহলে কি হবে, ডাব্লিউ বি সাইন থিটা ডিভাইডেড বাই ডাব্লিউ বি cos থিটা ইজ ইকুয়াল টু, আমরা কি পাবো, সাইন থিটার ভ্যালু কত, 166.67 ডিভাইডেড বাই এখানে আমাদের 192.45, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো তো এই ডাব্লিউ বি কেটে যায়, কারণ উপরে নিচে সেম। এখন আমরা এখান থেকে সাইন থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু, আমরা ত্রিকোণমিতির সূত্র থেকে কি জানি, সাইন থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল লেখা যায় tan থিটা, ঠিক আছে। tan থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখবো 166.67 ডিভাইডেড বাই 192.45। এখন এখান থেকে আমরা এই পাশে থিটা, এই পাশে আমরা কি করতে পারি, tan কে ইনভার্স করে লিখতে পারি, tan ইনভার্স এভাবে লিখতে পারি, 66.67 92.45। তাহলে এখানে তোমরা এটা ক্যালকুলেশন করে ফেলো, tan ইনভার্স 166.67 ডিভাইডেড বাই 192.45, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবা হলো 40 ডিগ্রি 53 মিনিট 38.31 সেকেন্ড। তোমাদের বইয়ে কত আছে, 40 ডিগ্রি 33 মিনিট, কত আসছে, 33 মিনিট না, ব্যাপার না, একটু কম বেশি আসছে, ঠিক আছে, একটু কম বেশি আসছে, ওটা ব্যাপার না, আমাদের একটু অথবা কোনো জায়গায় ফ্র্যাকশনাল মান ধরতে কম বেশি হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের থিটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 40 ডিগ্রি 53 মিনিট 38.31 সেকেন্ড, ঠিক আছে। হালকা কিছু কম বেশি আসছে, ওটা কোনো ব্যাপার না, এটা আসতেই পারে, ঠিক আছে। আমাদের হয়তো কোনো জায়গায় মান আমরা কম ধরছি বা বেশি ধরছি, এই জন্য হয়তো বা এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্ট না, এটাও আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটাও আমাদের ভুল দিবে না কখনোই। তাহলে আমাদের কিন্তু দেখো থিটার ভ্যালু আমরা পাইছি, আর আগে পাইছিলাম কি, এটা হচ্ছে ডাব্লিউ এ মানে কি, ডাব্লিউ এ মানে হচ্ছে এম, তাহলে আমরা আগে এম এর ভ্যালু পাইছিলাম এটা, এখন আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে এন এর ভ্যালু। তাহলে এন এর ভ্যালু কি, ডাব্লিউ বি কে আমরা কি ধরছিলাম, ডাব্লিউ বি কে আমরা ধরছিলাম হচ্ছে এন, কি ধরছিলাম হচ্ছে ডাব্লিউ বি। তাহলে এখন আমরা এই জায়গায় যদি আমরা হচ্ছে কি বসাই, থিটা এর ভ্যালু বসাই, তাহলে কি পাবো আমরা, ডাব্লিউ বি এর ভ্যালু পাবো। তাহলে ডাব্লিউ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কত ছিল, 166.67, ঠিক আছে। এখন এখানে তুমি কি করবা, থিটা এর ভ্যালু বসাই দিবা, তাহলে ডাব্লিউ বি ইজ ইকুয়াল টু 166.67 ডিভাইডেড বাই সাইন থিটা করলে তোমার ডাব্লিউ বি এর ভ্যালু পাবা, ডাব্লিউ বি এর ভ্যালু পাবা। তাহলে 166.67 ডিভাইডেড বাই সাইন, আমরা যে কোণটা পাইলাম সেই কোণ, তাহলে এটা পাবা হলো 254.6, কত আছে তোমাদের এখানে, 256 আছে, এটা কোনো ব্যাপার না, আমাদের একটু হয়তো বা কম আসছে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। ডাব্লিউ বি ইজ ইকুয়াল টু 254.6 কেজি। তাহলে ভাই দেখো এটা ইজ ইকুয়াল টু আমাদের এন, তাহলে আমরা এন পাইলাম, এম পাইলাম, থিটা পাইলাম, ঠিক আছে। তাহলে আমাদের ম্যাথ কিন্তু শেষ। তাহলে ম্যাথটাতে আমরা কি করলাম ভাইয়া, প্রথমে আমরা কি করব, দুইটা বিন্দুতে মোমেন্ট ধরবো, দুইটা বিন্দুর মধ্যে কোন বিন্দুটাকে মোমেন্ট ধরবো ভাইয়া, যে বিন্দুটাতে আমাদের কোণের মান জানা নেই সেই বিন্দুটাকে মোমেন্ট ধরে ডাব্লিউ আমাদের হচ্ছে এ এর মান বের করে নিলাম, এরপর আমরা এই বিন্দুতে মোমেন্ট ধরে ডাব্লিউ বি এর কি করলাম, ডাব্লিউ বি cos সাইন থিটার ভ্যালু বের করে নিলাম, ঠিক আছে। বের করার পর কি করলাম আমরা,
আমরা হরিজন্টাল ফোর্সগুলোর সমষ্টি বের করলাম, সেখান থেকে আমরা ডাব্লিউ বি কস থিটা বের করলাম। এরপর এই 1 নাম্বার সমীকরণ অর্থাৎ ডাব্লিউ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এইটা এবং ডাব্লিউ বি কস থিটা ইজ ইকুয়াল টু এই সমীকরণ দুইটা দিয়ে কি করলাম, 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করার ফলে কি হলো, ডাব্লিউ বি কেটে গেল, সাইন থাকলো উপরে, নিচে থাকলো কস। এই দুইটার সমষ্টি হিসেবে লেখা যায় ট্যান, আর এই পাশে আমাদের তো অনুরূপভাবে এইভাবে লিখছি। এরপর ট্যান কি করছি, এখানে থিটা লিখে এই পাশে আমরা ট্যানটাকে ইনভার্স করে দিয়ে এখান থেকে কোণের মান বের করে নিচ্ছি। ঠিক আছে, কোণের মান বের করার পর এই কোণের মান আবার এই আমাদের যে 1 নাম্বার সমীকরণ ছিল 1 নাম্বার সমীকরণে বসাই দিয়ে ডাব্লিউ বি এর মান বের করে নিচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অ্যানসারের মানে এই প্রশ্নের অ্যানসারের প্রক্রিয়া। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা অধ্যায়টা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমি এই মেয়াদের মাধ্যমে এই অধ্যায়টা এখানেই শেষ করছি এবং তোমাদের পরবর্তীতে আমি পঞ্চম অধ্যায়ে যে ঘর্ষণ সম্পর্কিত যে অধ্যায়টা আছে এই অধ্যায় নিয়ে খুব ভালোভাবে খুব সুন্দর করে আলোচনা করব। ঠিক আছে, তো ঠিক আছে, আমি এই ক্লাসটা শেষ করার মাধ্যমে অধ্যায়টাও শেষ করছি। আল্লাহ হাফেজ।